শামীম স্যার ভিডিও অফ করেন। ওরা কি জয়েন করাইছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই সবকিছু ক্লিয়ার কিনা? কথাবার্তা শোনা যাচ্ছে? এই ফোন থেকে তো জয়েন করব। সালাম আলাইকুম। এই কি অবস্থা? সাউন্ড কি ক্লিয়ার কিনা? সবকিছু শোনা যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? সব ঠিকঠাক? ক্লিয়ার 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 সবকিছু সেই সেই। কেমন আছো তোমরা সবাই? 3 মিনিট পরে আসলাম। কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ রাখছে আর কি, আল্লাহর ইচ্ছায়। কি অনেকে নাকি অনেকে দেখতেছি চিন্তায় আছো, চা পান করতেছেন, বাপরে এই সাউন্ডও চলে যাচ্ছে। তাহলে আজকে আমরা কি পড়বো? কোষ বিভাজন এবং শৈবাল ছত্রাক। কোষ বিভাজন এবং শৈবাল ছত্রাক, ঠিক আছে। এখন কথা হচ্ছে, ভাই আপনারা যারা আছেন একটু রেসপন্স করেন ভাই, শামীম ভাই বা হচ্ছে নাজিম ভাই, কারণ হচ্ছে আমাকে হোস্ট না করলে আমি ওই পোলগুলা দেখতে পাবো না। ঠিক আছে ভাই, দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে কি অবস্থা ভাই? আপনাকে দেখতে চাই, অবশ্যই দেখানো হবে। আমি হোস্ট হতে চাই, অবশ্যই হবা। দেখো, এই তো এটা দিয়ে আজকে শুরু করি। দেখো, একটা সময় একটা দিন আমি তোমাদের জায়গায় ছিলাম, খুব বেশি দিন না, কয়েক বছর আগে আমি তোমাদের জায়গায় ছিলাম, যেখানে বসে বসে ক্লাস করতাম, ভাইয়ারা এসে ক্লাস নিয়ে যাইতো, দেখতাম আর খালি অবাক হইতাম, মেডিকেলের ভাইয়ারা ক্লাস নিয়ে যাচ্ছে, ও রে, মেডিকেলের ভাইয়া এই ওই সেই দেখেই মনে হচ্ছে কি না কি, প্রাণটা জুড়ে যাইতো আর কি, ঠিক আছে, এরকম একটা অবস্থা। কিন্তু কয়েকটা বছরের ব্যবধানে বা কিছু সময়ের ব্যবধানে আজকে আমি এই জায়গায়, ঠিক আছে। তো আশা করি তোমরা আজকে যে জায়গায় আছো, তোমরাও
কয়েকটা বছরের ব্যবধানে এই জায়গায় থাকবা, ঠিক আছে? তখন যদি আরেকবার করোনা প্যান্ডেমিক হয়, তখন আমরা আরেকবার অনলাইনে কোচিং ক্লাস করাবো। তখন তোমাদেরকে কো-হোস্ট না হোস্ট বানাই দিব, হোস্ট। ঠিক আছে? এখন কথা হচ্ছে, কালকে আমাকে তোমরা কথা দিছিলা না, কয়েকটা কথা নিছি না তোমাদের কাছ থেকে? তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কথা কি ছিল? যে আমরা তোমাদেরকে কি হিসেবে দেখতে চাই? জুনিয়র হিসেবে। কি বলো? পারবা তো নাকি? আমরা কি তোমাদেরকে জুনিয়র হিসেবে দেখতে পাবো? আমাদের মেডিকেল ক্যাম্পাসে কি আমরা তোমাদেরকে দেখতে পাবো? তোমাদের পদচারণায় কি আমাদের মেডিকেল ক্যাম্পাস মুখরিত হবে? তোমাদের দিয়ে কি আরেকটি নতুন ব্যাচের সূচনা হবে? আমরা কি পরিচয় দিতে পারবো যে এইটা অমুক আমাদের জুনিয়র, ফার্স্ট ইয়ার, নতুন অ্যাপ্রনধারী? পারবো? কনফিডেন্স কতটুকু তোমাদের? কনফিডেন্সের লেভেল কত? 100? বাপরে, 1000, 2000, 3000, 109? 109 কোন দিক থেকে আসতো রে? 80%? আমরা হচ্ছে আমাদের আর তোমাদের মাঝখানে কোনো ব্যবধান রাখতে চাই না, ঠিক আছে? কয়েকদিন পরে যেন আমরা সমগোত্রীয় হয়ে যাই, সমজাতীয় হয়ে যাই, জাত ভাই যেন হয়ে যাই। কি বলো তোমরা? হবে কি না? হতেই হবে, ঠিক আছে? হতেই হবে, এছাড়া আর কোনো অপশন নাই। কয়েকদিন পরে আমরা একসাথে অ্যাপ্রন পরে ঘুরে বেড়াবো, কি বলো? ওকে, দেখো আজকে আমরা হচ্ছে শুরু করে দিব। আজকের চ্যাপ্টারগুলো অনেক বেশি, যার কারণে আজকে মোটামুটি আমাদের একটু জোরে যাইতে হবে। যদি সমস্যা হয় আপনারা বলবেন যে ভাই আরেকবার। আর যদি সেই সময় বুঝতে না পারেন তাহলে কি করতে পারেন? সে সময় যেটা করতে পারেন সেটা হচ্ছে সাথে সাথে কিউ অ্যান্ড এ বক্সে কোশ্চেন করে ফেলবেন, ঠিক আছে? কিউ অ্যান্ড এ বক্সে কোশ্চেন করেও যদি অ্যান্সার না পান, প্রবলেম বক্সে কোশ্চেন করবেন। প্রবলেম বক্সেও যদি দেখি যে অ্যান্সার পান নাই ওই রকম প্রশ্ন, সঙ্গত প্রশ্ন, তাহলে কোথায় আলোচনা করা হবে? সলভ ক্লাসে, ঠিক আছে? সো কেউ হতাশ হবেন না, কেউ হবেন না, আশাহত হবেন না। অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত সব সমাধান করে দেওয়া হবে। এখন কথা হচ্ছে, আজকে অনেকগুলা চ্যাপ্টার, অনেকগুলো খুবই চ্যাপ্টার, এবং আজকে আরেকটা কথা হচ্ছে, আজকে শুক্রবার 12:30, 12:15 আজান দেয়। মোটামুটি 12:30 থেকে অনেক মসজিদে খুতবা শুরু হয়ে যায়। তো আজকে আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে, এবং আগের ক্লাসে আমি চূড়ান্ত দেরি করে ফেলছি, যার কারণে এখন বসে বসে আমাকে চা খাইতে হচ্ছে। ঠিক আছে? তো আশা করি এই ক্লাস আমরা ঠিক সময়ে শেষ করব। কেবল 9 মিনিট শেষ হয়েছে এই ক্লাসের, আর 1 ঘন্টা 20 মিনিট আছে, মানে কি 80 মিনিট আছে। 80 মিনিটের মধ্যে আমরা প্রায় 120 পেজের মতো পড়বো। ঠিক আছে? পার পেজ আমরা 1 মিনিট সময়ও পাবো না। তো এখন কথা হচ্ছে, হয়তো একটু জোরে হবে, কিন্তু তারপরে আমি হচ্ছে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমি ইন্ট্রোডাক্টরি কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, কোষ বিভাজন চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। চ্যাপ্টারটা থেকে মাঝে মধ্যেই কোশ্চেন হয়, হয়তো প্রত্যেক বছর যে রেগুলার হয় এরকম না, কিন্তু এই অধ্যায় থেকে মোটামুটি কোশ্চেন হয়, হয়তো 2-1 বছর মিস গেছে এরকম। আর আরেকটা সুন্দর 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 অধ্যায়, বইয়ের সবচেয়ে সহজ অধ্যায়, সেটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক। এই চ্যাপ্টারটা অনেক ছোট একটা চ্যাপ্টার, এবং এখানে খুবই কম ইনফরমেশন আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ইনফরমেশন একটু বাড়িয়ে আর একটু বেশি পড়বো, ঠিক আছে? যতটুকু ইনফরমেশন আছে আমরা এখান থেকে আর একটু ইনফরমেশন বাড়িয়ে একটু বেশি ইনফরমেশন পড়বো, ঠিক আছে? যেহেতু অনেক কম ইনফরমেশন আছে, এত কম ইনফরমেশন পড়লে তো আমাদের হবে না। যেহেতু আমরা মেডিকেলে অ্যাডমিশন দিব, আমরা অনেক বেশি পড়বো, ঠিক আছে? এটা একটা কথা। এখন কথা হচ্ছে, ওই চ্যাপ্টারগুলো অনেক কঠিন লাগে, তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো। যদি আমার ক্লাসটা ঠিকঠাক মতো পুরোটা তুমি মনোযোগ দিয়ে শোনো, তাহলে এইখানে 80% পড়া এইখানেই হয়ে যাবে। আমার মনে হয় যে গতদিন যারা তোমরা রেগুলার ছিলা, রেগুলার ক্লাসগুলো শুনছো,
কথাগুলো শুনছো, আমার মনে হয় যে তোমাদের অনেক পড়া ওইখানেই হয়ে গেছিল। বাসায় যে যখন বই পড়ছো তোমাদের বই পড়াটা অনেক বেশি ইজি হয়েছিল। যখন তোমরা বই পড়া শুরু করছিলা তখন দেখছিলা যে ও আচ্ছা আচ্ছা এগুলো এরকম এরকম, হ্যাঁ এটাই তো ভাইয়া বলছিল, হ্যাঁ ঠিক এটাই তো বলছিল। আশা করি, আমার মনে হয় যে এরকম হওয়ার কথা। আর যদি এরকম না হয় তাহলে সেটা আমার ব্যর্থতা, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় যে এটা এরকম হওয়ার কথা, যে তোমাদের এই তো আমি তো এত কষ্ট করে এতদিন এই জিনিসটা আমি মুখস্থ করতে পারি নাই, আজকে তো এই তো সোজা এটা মুখস্থ হয়ে গেছে। তো এত সুন্দর করেই মোটামুটি বলার চেষ্টা করা হবে। আপনাদের মানে আপনাদের প্রতি আমার কি বিনীত অনুরোধ, ক্লাসে অনেক 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 মনোযোগী থাকবেন, হাইপার অ্যাক্টিভ থাকবেন। হাইপার অ্যাক্টিভ থাকলে যেটা হবে যে ক্লাসের সবগুলো জিনিস আমি বুঝতে পারবো। এবং শৈবাল ছত্রাক, কথা দিতেছি, অধ্যায়টা যত কঠিন লাগে লেকচারটা করার পরে অত কঠিন লাগবে না, জিনিসগুলাও অত কঠিন লাগবে না, নামগুলাও অত কঠিন লাগবে না, যদি আপনারা মনোযোগ দিয়ে ফুল অ্যাটেন্টিভলি ক্লাসটা করেন। আপনার নাম কি ভাইয়া? এত ইনফরমেশন কেমন মনে রাখবো? এই তো এই জন্য তো ইনফরমেশন কমাই দিব। আর আরেকটা কথা হচ্ছে, বায়োলজি পড়ার জন্য কখনো হতাশ হবে না। বায়োলজি অনেকবার পড়বা, এই প্রথমবার পড়তে কষ্ট হচ্ছে। আমি তো প্রথমবার পড়ার সময় কেঁদে দিতাম, ঠিক আছে, মাঝে মধ্যে মাঝে মধ্যে কান্নাকাটি করতাম। তারপরে যখন মনে হইলো যে আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়বার পড়তে যেয়ে দেখি যে ওরে, বায়োলজি প্রথমবার যা মুখস্থ করছে এখন তো মোটামুটি হচ্ছে, একবার পড়লেই সবগুলা মনে হয়ে যাচ্ছে। প্রথমবার যেগুলো পড়ছিলাম ওগুলো তো ওই একবার পড়লেই দেখি যে সব মনে পড়ে যায়, ঘাট 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 করে সব মনে পড়ে যায়। তখন মনে হয়েছে যা, বায়োলজিকে যত কঠিন ভেবেছিলাম তত কঠিন না। যার কারণে যার কারণে যত বেশি কঠিন মনে হচ্ছে তত বেশি কঠিন না। অনেকে হচ্ছে নাম জানতে চাচ্ছ। আমার নাম হচ্ছে তাসফিন আহমদ। তাসফিন আহমদ, ঠিক আছে? এই হলো অবস্থা। আর কি, আর হচ্ছে শুরু করে দেন। জি ভাইয়া, শুরু করে দিব। হ্যাঁ, একটু। ঠিক আছে, আমরা কি দেখো, অবশ্যই আপনারাও চা খাবেন। আসো, আমরা হচ্ছে মোটামুটি শুরু হয়ে গেছে, এখনই শুরু করে দিতে হবে অ্যাকশন। ঠিক আছে, আসো। প্রথমে হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন, কোষ বিভাজন, কথার শুরুর কথা, কোষ বিভাজন কে দেখছে? কে? ওয়াল্টার ফ্লেমিং। কোথায় দেখছে? সামুদ্রিক স্যালামান্ডারে। বলো, সামুদ্রিক স্যালামান্ডার, এটা কি মাছ? কোথায় থাকে? পানিতে। ওয়াল্টার ফ্লেমিং, নামের সাথে কি আছে? ওয়াটার। বুঝতে পারছো? সামুদ্রিক স্যালামান্ডারে কি দেখছে? ওয়াল্টার ফ্লেমিং, নামের সাথেই কি আছে? ওয়াটার। তো কে দেখছে? ওয়াল্টার ফ্লেমিং। এই জিনিসটা আশা করি এতবার পড়ছো যে এখন আর একবার শুনতেই তোমাদের মনে পড়ে গেছে। এবার দেখো, কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন, আর একটা কি মিওসিস বা রিডাকশনাল বা হ্রাসমূলক কোষ বিভাজন। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন, এবং মিওসিস বা রিডাকশনাল বা হ্রাসমূলক কোষ বিভাজন। কথা হচ্ছে এই যে 3টা করে 2টা করে নাম আছে, সবগুলোর নামই আমাদের মুখস্থ করতে হবে। আর আসার কথা হচ্ছে এই নামগুলো অত্যন্ত 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 সহজ, যার কারণে আমি মনে করি যে এগুলার জন্য খুব একটা বেশি কষ্ট হবে না, ঠিক আছে? এরপরে দেখো, কোষ বিভাজনে দেখো, প্রথমে নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন কে দেখেছিল? স্লাইখার। কে দেখেছিল? স্লাইখার। কে দেখেছিল? স্লাইখার। কি নাম দিয়েছে? ক্যারিওকাইনোসিস। দেখো, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিও মানে কি নিউক্লিয়াস, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, কাইনেসিস মানে কি বিভাজন। তাহলে ক্যারিওকাইনোসিস মানে কি নিউক্লিয়াসের বিভাজন। আশা করি জিনিসটা ক্লিয়ার। ক্যারিও কাইনেসিস, কাইনেসিস মানে কি বিভাজন, ক্যারিও মানে কি নিউক্লিয়াস। তো ক্যারিওকাইনেসিস ইজ নিউক্লিয়ার বিভাজন, ঠিক আছে? বিজ্ঞানী স্ট্র্যাসবার্গার কি করছে? সর্বপ্রথম পুষ্পক উদ্ভিদের জনন কোষে এই যে ক্রোমোজোমের অর্ধেক হয়ে যাওয়া মানে মায়োসিস কোষ বিভাজন খেয়াল করেন। সর্বপ্রথম কে খেয়াল করেন মায়োসিস কোষ বিভাজন? স্ট্র্যাসবার্গার। কে খেয়াল করেন? স্ট্র্যাসবার্গার, ঠিক আছে?
এরপরে দেখো কোষচক্র ইনফরমেশন আছে, পরবর্তীতে আছে, এখনই বলে রাখি, সেটা হচ্ছে কোষচক্রের প্রস্তাব কে করে? হাওয়ার্ড ও পেল্ক। কে করে? হাওয়ার্ড ও পেল্ক। কে করে? হাওয়ার্ড ও পেল্ক। এই এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে কি? ক্লাস কি ঠিকঠাক বোঝা যাচ্ছে? এই যে দেখো এখানে যেটা দেখতেছো এটাই হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডার। এই হচ্ছে সমুদ্রের মধ্যে, অনেক কিউট না? এটা অনেক কিউট, ঠিক আছে। এরপর আসো অ্যামাইটোসিসের সংজ্ঞা যাই। অ্যামাইটোসিস শব্দের অর্থ হচ্ছে জটিল কোনো কিছুর মধ্যে না যাওয়া, ঠিক আছে। তার মানে কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হওয়াটাই হচ্ছে অ্যামাইটোসিস। কারণ দেখো মাইটোসিসে কতগুলো ধাপ, প্রোফেজ, প্রোফেনাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওইখানে দেখো হচ্ছে মিওসিসের আবার প্রোফেজের মধ্যে আবার ধাপ কি, লেপটিন, জাইগোটিন, প্যাকাইটিন, অনেক ধাপ। কিন্তু অ্যামাইটোসিসে কোনো ধাপ নাই, মানে কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সুন্দরভাবে বিভাজিত হয়, তারা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসের উদাহরণের মধ্যে দেখো কি, কতক, ইস্ট, অ্যামিবা, প্রোটোজিয়া, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে কেন এখানে দেওয়া হয়েছে? ব্যাকটেরিয়া হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার যে দ্বিবিভাজন সেগুলো অনেকটা অ্যামাইটোসিসের মতোই, এই কারণে, ঠিক আছে। সো এর উদাহরণ অনেক 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 গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে, দুইবার মনোযোগ দিয়ে শুনবা আমার কথা, তাহলে এটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। কতক, ইস্ট, অ্যামিবা, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। এবং আমি বিশ্বাস করি তোমরা অনেক মেধাবী, তুখোড় মেধাবী, যার কারণে তোমরা একবার বা দুইবার শুনলেই পড়া তোমরা ক্যাচ করতে পারবা। এবার দেখো হচ্ছে মাইটোসিস। মাইটোসিস আমরা কাকে বলতেছি? নিউক্লিয়াস একবার বিভাজিত হচ্ছে, ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে, যার কারণে অপত্য কোষ মাতৃকোষের সমগুণ সম্পূর্ণ, সম আকৃতি সম্পূর্ণ, সম ক্রোমোজোম সম্পূর্ণ হচ্ছে, এইটাকে আমরা কি বলতেছি? মাইটোসিস। মানে মাইটোসিস এই কারণে আরেকটা ঘটনা বলা হয়, এটাকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। কেন? কারণ এটা দেখতে হুবহু হুবহু মাতৃকোষের মতো, ঠিক আছে। এবার দেখো মিওসিস। মিওসিস ঘটে, মিওসিসে হচ্ছে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? দুইবার। এবং ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? একবার। নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? দুইবার। ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? একবার। এই কারণে এই কারণে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা কি হয়? অর্ধেক হয়ে যায়। অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। এই কারণে আমরা এটার নাম কি দিই? হ্রাসমূলক। হ্রাসমূলক কি বলে? হ্রাসমূলক কোষ বিভাজন, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার। আর আরেকটা কথা হচ্ছে, এই চ্যাপ্টার তোমরা অনেক দিন ধরে পড়ছো। ধরো সেই 6 থেকে একটা করে চ্যাপ্টার ছিল কোষ বিভাজন বিজ্ঞান বইয়ে, সেই আমরা এখনো পড়তেছি সেই কোষ বিভাজন। 7 বছরের বেশি, এটা 8 বছরে পড়ছে তোমরা এই চ্যাপ্টারটা পড়তেছো। তা আশা করি পিএইচডি করতেও কিন্তু এত সময় লাগে না। আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের অনেক সুন্দরভাবে পড়া আছে, ঠিক আছে। এই স্লাইডটা একবার সুন্দর করে দেখ। এবার দেখো কয়েকটা শব্দ আছে, ক্যারিওকাইনোসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনোসিস, সাইটোকাইনোসিস। কথা হচ্ছে ক্যারিও। ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, তাহলে ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিও মানে কি? নিউক্লিয়াস, তাহলে ক্যারিওকাইনোসিস মানে কি? নিউক্লিয়ার বিভাজন। সাইটোকাইনেসিস, সাইটো মানে কি? সাইটোপ্লাজম, তাহলে সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন। এখন কথা হচ্ছে কোথায় কোথায় ঘটে মাইটোসিস? মাইটোসিস ঘটে যে জায়গাগুলা বৃদ্ধি হইতে হবে। দেহকোষ গুলাতে কি ঘটে? মাইটোসিস। তাহলে কোথায় বেশি বৃদ্ধি হয় বলতো? শীর্ষে না? মূলের শীর্ষে, কাণ্ডের শীর্ষে, শাখা প্রশাখার শীর্ষে, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলাতেই কিন্তু আলটিমেটলি মাইটোসিস হয়, এবং নতুন যেগুলো আছে মেরিস্টেম কোষ, এগুলাতে, ঠিক আছে। শাখা প্রশাখা কাণ্ড এগুলার শীর্ষে মেরিস্টেম কোষ, এগুলাতে মাইটোসিস হয়, ঠিক আছে। এরপরে আসো যেটা মাইটোসিস, দেখো কিছু কোষ আছে যেগুলো দ্রুত বিভাজিত হয়, দ্রুত দ্রুত। সেগুলো কি? এই যে দেখো ভ্রূণ কোষ, মূল ও কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ। ভ্রূণ কোষ, মূল ও কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ। দেখো ভ্রূণ কোষ এবং মূল ও কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ। ভ্রূণ কোষগুলো দেখো, ভ্রূণ বলতে কি বোঝায়? দেখো একটা বীজ অঙ্কুরিত হয়েছে, ঠিক আছে, তোমরা মোটামুটি এটা দেখছো যে একটা বীজ ধরো অঙ্কুরিত হয়েছে। রাতের বেলা দেখলাম যে কেবল একটু অঙ্কুরিত হয়েছে, সকালে উঠে দেখবো ও মা কত বড় হয়ে গেছে। দেখবা যে 2টা বা 3টা পাতা ফুটে গেছে, অনেক বড় হয়ে গেছে, প্রায় একটু মানে হচ্ছে 4-5 সেন্টিমিটার বড় হয়ে গেছে। তাহলে এই এই জায়গাটা এত বড় হইলো কিভাবে এক রাতের মধ্যে, 24 ঘন্টার মধ্যে? এভাবে যদি বাড়তো তাহলে গাছগুলা তো আকাশ ধরে ফেলতো, তাই না? আকাশচুম্বী হয়ে যাইতো। কিন্তু ব্যাপারটা কি? এই কোষগুলাতে জেনেটিক্যালি ওইভাবে নিয়ন্ত্রিত, যার কারণে এরা অত্যধিক দ্রুত কোষ বিভাজিত হতে পারে, ঠিক আছে। তো এই কোষগুলা কি? দেখো একদম শীর্ষের কোষগুলা, এই যে ভ্রূণ কোষ, মানে এই যে কেবল জন্ম নিছে, এই ভ্রূণ কোষ যদি হচ্ছে 6 মাস লাগে বড় হইতে,
তাহলে এই গাছ কি বাঁচবে? কেউ সংরক্ষণ করতে পারবে? এতদিন গাছ বৃক্ষ বৃক্ষ প্রজাতি হারায় যাইতো পৃথিবী থেকে। এবার দেখো মূল ও কাণ্ডের শীর্ষ মেরিস্টেম। একজন বলছে ভাইয়া আপনি কি অনলি মেডিকেল কোচিং করছিলেন? আমি শুধু অনলি মেডিকেল কোচিং করি নাই, আমি শুধু একটাই পরীক্ষা দিয়েছি, সেটা হচ্ছে মেডিকেলে, এবং একটা পরীক্ষা দিয়েই আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবং আরেকটা মজার কথা হচ্ছে আমি এই কয় মাসে কোনো ধরনের ম্যাথ পড়ি নাই, না ফিজিক্সের ম্যাথ না ম্যাথ ম্যাথ বইয়ের ওপরে পুরু হয়ে ময়লা পড়ে গেছিল। ঠিক আছে, ওই ম্যাথ বই এইচএসসি পরীক্ষা দিয়ে আসার পরে আর বের করতে হয় নাই। তো আশা করি তোমরাও এরকম হবা। কি বলো? তোমরাও এরকম হবা। ঠিক আছে, বিভাজিত হয় না কারা? এবার দেখো কিছু কোষ আছে যারা বিভাজিত হয় না, তারা কারা? পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী টিস্যু, পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ। এবার মনে রাখবা, দেখো পেশি কোষ, পেশি কোষের মধ্যে কি আছে? রক্ত যায়। কি রক্ত যায়? লাল রক্ত যায়, তার মানে লাল রক্ত কোষ। আবার কি যায় পেশি কোষে? কি স্নায়ু কোষ আছে না? পেশি কোষে তো অবশ্যই হচ্ছে নার্ভ সিগন্যাল যায়, তো নার্ভ সিগন্যাল কার মাধ্যমে যায়? এই স্নায়ু কোষের মাধ্যমে যায়, স্নায়ু কোষ আছে। আর উদ্ভিদের স্থায়ী টিস্যু দিয়ে বিভাজিত হতে পারে না, এর উপর পুরা একটা চ্যাপ্টার আছে, উদ্ভিদের টিস্যু ও টিস্যু তন্ত্র। ঠিক আছে, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে কারা বিভাজিত হয় না? পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ। ঠিক আছে, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ সমূহ। এটা আমি যেভাবে বললাম এভাবে একটু মনোযোগ দিয়ে শোনো। পেশি কোষ এভাবে মনে রাখবা, পেশি কোষ দিয়ে, পেশি কোষ, পেশির মধ্যে কি যায়? লাল রক্ত। লাল রক্তের মধ্যে আবার কি আসে? এখানে হচ্ছে স্নায়ু কোষ আসে, তো মানে স্নায়ু দিয়ে হচ্ছে সিগন্যাল গুলা যায়। ঠিক আছে, উদ্দীপনা গুলা যায়। এটা শেষ। দেখো কোষ চক্র, কোষ চক্র জিনিসটা কি? একটা কোষের সৃষ্টি, এটা বৃদ্ধি হবে এবং বিভাজন হবে, এরপর পরে আবার 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 এই কোষটা বিভাজিত হবে। আর বিভাজিত হওয়া মানে কি? আরেকটা নতুন কোষ সৃষ্টি হওয়া। নতুন কোষ সৃষ্টি হওয়া মানে কি? আবার হচ্ছে বৃদ্ধি, আবার বিভাজন। এই যে দেখো চক্রাকারে জিনিসটা চলতে আছে। জিনিসটা আরেকবার সুন্দর করে বুঝো, যে একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন। ধরো একটা কোষ বিভাজিত হলো, বিভাজিত হওয়া মানে কি? নতুন কোষের সৃষ্টি না? এবার ওই কোষটা বৃদ্ধি পাবে না? বৃদ্ধি পাওয়ার পরে কি হবে? পরিণত হলে ওই কোষটা আবার বিভাজিত হবে, বিভাজন হওয়া মানে আবার নতুন কোষ সৃষ্টি। এই যে দেখো চক্রাকারে চলতেছে ঘটনাটা, এটাকে বলা হয় কোষ চক্র। ঠিক আছে, কোষ চক্রকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। একটা হচ্ছে এম ফেজ আর একটা হচ্ছে ইন্টারফেজ। একটা এম ফেজ আর একটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজ জিনিসটা কি? দুইটা বিভাজনের মাঝামাঝি যে সময়, সেই সময়টাকে আমরা বলি ইন্টারফেজ। দুইটা বিভাজনের মাঝামাঝি যে সময়, সেই সময়টাকে আমরা বলি ইন্টারফেজ। ঠিক আছে, কোষ চক্রকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা এম ফেজ, একটা ইন্টারফেজ। আর বিভাজন যেটা হয় সেটাকে বলা হয় এম ফেজ। ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা কোষ বিভাজিত হলো, সাথে সাথে তো পরের দিন মানে ওই সাথে সাথে তো আবার বিভাজিত হবে না, একটা সময় লাগবে না? 2 দিন 3 দিন, ক্ষেত্র বিশেষে 1 মাস 2 মাস, এই একটা সময় পরে তো আবার ওই কোষটা বিভাজিত হবে। এই যে একটা কোষ বিভাজিত হচ্ছে, কিছুদিন রেস্টে থাকতেছে, আবার বিভাজিত হচ্ছে, তারপর আবার কিছুদিন রেস্টে থাকতেছে, আবার বিভাজিত হচ্ছে। এই যে দেখো দুইটা বিভাজনের মাঝখানের যে সময়টা, সেটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টার মানে কি? মাঝে। ফেজ মানে কি? দশা। দশার মাঝখানে মানে বিভাজন, দশার মাঝখানের সময়টা হচ্ছে ইন্টারফেজ। কত পার্সেন্ট সময়? 90 থেকে 95%। এম ফেজে কত পার্সেন্ট সময়? 5 থেকে 10%। সময়গুলা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমরা যেটা করবা, তোমরা সবাই চ্যাটে লিখবা যে ইন্টারফেজে কত পার্সেন্ট সময় ব্যয় হয়। সবাই, কেউ যেন বাদ না যায়। বাদ যাবে না একটি শিশু। সেই সবাই সঠিক লিখছো, সবাই সঠিক। সবাই তাদেরকে বালতি 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 ভালোবাসা। কে একজন লিখছে 90 থেকে 98? ঠিক আছে, এবার দেখো এই যে কোষ বিভাজন গুলা চলে, এগুলো কি এমনি চলবে? না, এগুলো এমনি চলতে পারে না। এগুলো হচ্ছে কেউ না কেউ নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? জেনেটিক প্রোগ্রাম নিয়ন্ত্রণ করে। এই জেনেটিক প্রোগ্রাম কি? সাইক্লিন সিডিকে। অভ্যন্তরীণ উদ্দীপনা কে প্রদান করে? সাইক্লিন সিডিকে। কারণ একটা কোষ বিভাজন হবে এমনি এমনি, কেউ কিছু না বলবে, কেউ কিছু না বললেই কি বিভাজন হবে? না, কাউকে বলার জন্য কাউকে লাগবে। কে বলবে? সাইক্লিন সিডিকে। ভেতর থেকে কে বলবে? সাইক্লিন সিডিকে। বাইরে থেকে কে বলবে? বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। বাইরে থেকে কে বলবে? বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। ঠিক আছে, এরপর আসো দেখো G1S আর G2 দশাগুলো আমরা একটু একবার দেখি। দেখো জি ওয়ানে কত পার্সেন্ট সময় ব্যয় হয়? 30 থেকে 40%। জি ওয়ানে কত পার্সেন্ট সময় ব্যয় হয়? 30 থেকে 40%। দেখো আমি যতটুকু বলতেছি লেকচারে বা যতটুকু আলোচনা করা হচ্ছে, এটা মানে পরীক্ষায় আসলে, মেডিকেলে আসলে এই জায়গাগুলো থেকেই আসবে আলটিমেটলি। ঠিক আছে, এই জায়গাগুলাই কিন্তু ইম্পর্টেন্ট। সো আমার কথাগুলো যদি শোনো, তোমার পড়া কোষ বিভাজন তো এমনি তোমরা পারো, যার কারণে আমি যদি ঠিকঠাক মতো পুরো কথা শোনো, তোমাদের কোষ বিভাজন আর বই খুলতেই হবে না। ঠিক আছে, এতটুকু কথা দিতে পারি। তাহলে দেখো জি ওয়ানে কত পার্সেন্ট সময়? 30 থেকে 40।
এস এ কয় পার্সেন্ট সময়? 30 থেকে 50। জি2 তে কত? 10 থেকে 20। ঠিক আছে, এই সময়গুলা অনেক গুরুত্বপূর্ণ। জি1 এর পূর্ণরূপ কি? গ্যাপ 1। এস মানে কি? সিনথেসিস। জি1 মানে কি? গ্যাপ 1। এস মানে কি? সিনথেসিস। জি2 মানে কি? গ্যাপ 2। জি2 মানে কি? গ্যাপ 2। বুঝতে পারছো? এবার দেখো জি1 দশায় কি হয়, এস দশায় কি হয়, জি2 দশায় কি হয়। এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ধরো একটা কোষ যদি বিভাজিত না হয়, তুমি বলো তো, যে একটা কোষ যদি বিভাজিত না হয় তাহলে এতগুলা ধাপ যাবে, এই যে জি1 এস জি2, এগুলা কি শেষ করবে? কারণ তার যে আমার খেয়ে দেয় কাম নাই বাপু, আমি এগুলার মধ্যে যাব না, আমি ঝামেলার মধ্যে যাব না। ঠিক আছে? না বাপু, আমার এত ঝামেলায় যাওয়ার দরকার নাই, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি আমি এই ঝামেলার মধ্যে নাই। ঠিক আছে, এরকম বলে না? তো ব্যাপারটা হচ্ছে যারা, ধরো তোমার বিভাজিত হবে না, বিভাজিত হবে কিনা এটা সিদ্ধান্ত প্রথমেই নিয়ে নেই। যদি সিদ্ধান্ত আসে যে হ্যাঁ বিভাজিত হতে হবে, তাহলে সে পরের চক্রগুলো সম্পূর্ণ করবে। আর যদি বিভাজিত না হয় তাহলে না, দরকার নাই ভাই, যাবো না। ঠিক আছে, তো তার মানে আমি কি বুঝতেছি এখানে, যে একটা কোষ বিভাজিত হবে কিনা এই সিদ্ধান্ত কোথায় আসে? জি1-এ। এবার ধরো সিদ্ধান্ত আসলো কোষটা বিভাজিত হবে, তাহলে কোষটা যদি বিভাজিত হয় তাহলে কি লাগবে? উদ্দীপনা লাগবে না? উদ্দীপনা লাগবে না? উদ্দীপনা কে দিবে? সাইক্লিন সিডিকে। তাহলে এই উদ্দীপনা দেওয়ার জন্য একে তৈরি করতে হবে। তাহলে এরপরেই কি তৈরি হয়? সাইক্লিন সিডিকে তৈরি হয়। এরপরের কথা হচ্ছে, দেখো একটা কোষ যে বিভাজিত হবে, বিভাজিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রোটিন, বিভিন্ন ধরনের উপাদান লাগবে না? তাহলে এই উপাদানগুলো তো তৈরি হতেই হবে, না হলে কি হবে? পরবর্তী বিভাজন তো হতে পারবে না। তারপরের দশায় কি? সিনথেসিস। সিনথেসিসে ডিএনএ অনুলিপন হয়। তাহলে ডিএনএ অনুলিপনের জন্যও তো অনেক উপাদান লাগে। সেগুলো কোথায় তৈরি হয়? এখানে জি1-এ তৈরি হয়। তাহলে দেখো সোললি আমি যেগুলা বললাম আরেকবার শোনো, সব মুখস্থ হয়ে যাবে। একটা কি? কোষ বিভাজন হবে কিনা সেই সিদ্ধান্ত নিতেছে সাইক্লিন সিডিকে তৈরি হচ্ছে। সাইক্লিন সিডিকে এবার কি করতেছে? যে বিভাজিত হবে ভাইয়া, তাহলে কি করতে হবে? প্রোটিন টোটিন যা আছে সব তৈরি করি। ঠিক আছে, এরপর দেখো এস দশা। এস দশায় একটাই কাজ, এস দশায় একটি কাজ, সেটা কি? ডিএনএ অনুলিপন করা। এস দশায় কি কাজ? মাত্র 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 একটি কাজ, সেটা কি? ডিএনএ অনুলিপন করা বা রেপ্লিকেশন যেটা বলে। ডিএনএ রেপ্লিকেশন, অনুলিপন প্রতিলিপন দুইটা এক শব্দ, এটা নিয়ে কোনো রাজনীতি হবে না। ঠিক আছে, এরপর দেখো জি2। জি2 তে আমরা কি বলি? মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ, স্পিন্ডল যন্ত্র তৈরি করে। এবার কথা হচ্ছে জি2 তে দেখো, এরপর হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না। এবার স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য কারা তৈরি করে? মাইক্রোটিউবুল। ঠিক আছে, স্পিন্ডল যন্ত্র কে তৈরি করে? মাইক্রোটিউবুল। যার কারণে এই যে মাইক্রোটিউবুল তৈরির জন্য মানে এখানে এই উপাদানগুলো এখানে সংশ্লেষিত হয়। এবং দ্বিতীয় কাজ হচ্ছে, ধরো একটা কোষ বিভাজিত হবে, বিভাজিত হওয়ার জন্য এনার্জি লাগবে না? এনার্জি লাগবে না? ধরো তুমি কোথায় কোথায় মানে ধরো কোথাও তুমি বের হচ্ছ, একটা লং ট্যুর দিবা, তার আগে তুমি প্রস্তুতি নেবা না? মোটামুটি শরীরে এনার্জাইজ করে নেবা না? খাবার দাবার প্যাক করে নেবা না? তাহলে ধরো এরপরে তো এরা বিভাজনের একটা বিশাল ট্যুর দিবে, তাহলে ট্যুর দেওয়ার আগে এদের শক্তি লাগবে না? এই শক্তির জন্য এরা কি করবে? এটিপি, এটিপি প্রয়োজনীয় এটিপি তৈরি করে নেবে। তাহলে জি2 তে দুইটা ঘটনা ঘটবে, একটা হচ্ছে মাইক্রোটিউবুল তৈরি হবে এবং এটিপি সঞ্চিত হবে। আশা করি এখানে পড়লেই ক্লিয়ার, আর পড়া লাগবে না বাসায়। এরপর দেখো পড়ার পরে সময় করে কি করবা? এই যে জীবজীবনে ইন্টারফেসের গুরুত্ব এবং কোষ চক্রের গুরুত্ব, ইহা আমি এতক্ষণ যাহা বলিলাম তাহাই এখানে লেখা আছে। যার কারণে একবার রিডিং পড়িবেন, দেখবেন যে সব মিলে গেছে। এবার দেখো এম ফেজ। এম ফেজ, এম ফেজ মানে কি? বিভাজন ফেজ। এম ফেজের দুইটা জিনিস আছে, একটা নিউক্লিয়াস বিভাজিত হয়, একটা সাইটোপ্লাজম বিভাজিত হয়। নিউক্লিয়ার বিভাজনকে কি বলে এখনই তোমরা সবাই চ্যাটে লিখবা। লিখো, নিউক্লিয়ার বিভাজনকে কি বলা হয়? বলো বলো বলো, নিউক্লিয়ার বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। সেই সেই ক্যারিওকাইনেসিস। তোমরা এত র্যাপিডলি অ্যান্সার দিতেছো যে আমি নামটাও দেখতে পাচ্ছি না যে বলবো যে অমুক অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, এরপরে দেখো মাইটোটিক দশা। দেখো স্তন্যপায়ীদের, আমরা কারা? আমরা হচ্ছে স্তন্যপায়ী। স্তন্যপায়ীদের মাইটোটিক দশা কতক্ষণ স্থায়ী হয়? মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, মানে বুঝতে পারতেছো কত কম সময়ের মধ্যে কোষ বিভাজিত হয়ে যায়? মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। কাদের? আমাদের। আমাদের মানে কি? স্তন্যপায়ীদের। ঠিক আছে, এই হলো ঘটনা। এবার দেখো আমরা যদি এবার দেখো আমরা যদি বলি যে মাইটোসিস বা এম ফেজকে কয়টা দশায় ভাগ করা হয়? কয়েকটা দশায় ভাগ করা হয়। ও, তোমাদের তো আমি কোনো পোল দিই নাই, তাই না? এই যে পোল নাও একটা। পোল 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 ইজ রানিং। আপনারা ভোট দেন, ভোট দেন। গণতান্ত্রিক রাষ্ট্রে আপনারা ভোট দিতেই হবে আপনাদের।
ভোট 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 ভোট। এই তোমরা তোমরা তো অনেকেই আছো, কিন্তু ভোট এখনো কম পড়ছে কেন? সবার ভোট আসতেছে না কেন? 73% মাত্র ভোট দিছে, 30 সেকেন্ড হয়ে গেছে। ভোট 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 চাই। শেষ শেষ। এই যে দেখো রেজাল্ট দেখো। দেখো নিচের কোন কোষটি বিভাজিত হয় না? আমি কি বলছিলাম? পেশি কোষের দিকে তাকাবা। কোন দিকে তাকাইতে বলছিলাম? পেশি কোষের দিকে তাকাও। তাহলে পেশি কোষটা বিভাজিত হয় না, কিন্তু জনন মাতৃকোষ যদি বিভাজিত না হয়, তাহলে শুক্রাণু ডিম্বাণু কিভাবে তৈরি হবে বলো তো? তাহলে আমি কিভাবে তৈরি হলাম? তুমি কিভাবে তৈরি হলা যে আমার ক্লাস করতেছো? আমি কিভাবে তৈরি হলাম যে ক্লাস নিতেছি? জনন মাতৃকোষ যদি বিভাজিত নাই হইতো, তাহলে কি আমি তৈরি হইতে পারতাম? সম্ভব না, সম্ভব না। তো অবশ্যই জনন মাতৃকোষ বিভাজিত হয়। ক্যাম্বিয়াম তো বিভাজিত হয়, মেরিস্টেম কোষ তো বিভাজিত হয়, এগুলো তো দ্রুত বিভাজিত হয়। আর এগুলো পড়ে আসছি, সমস্যা নাই। যারা ভুল করেছো পরের বার ঠিক করবা ইনশাআল্লাহ। কিন্তু আমি যখন কোচিং করতাম এগুলো কিচ্ছু পারতাম না। ঠিক আছে? এ কারণে যারা ভুল করে তাদেরকেও আমি ভালোবাসি। ওকে, আসো দেখো। এগুলো কয়টা পর্যায়ে ভাগ করা হচ্ছে? 5টা। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে? স্টাডি হার্ড। এখন দেখো আমরা প্রোফেজ পড়বো। প্রোফেজ, এই শোনো, এখানে কোনো রাজনীতি করবে না। আমি যে কয়টা কথা বলবো সে কয়টাই, ঠিক আছে? সে কয়টাই আমি বলতেছি, সুন্দর করে শোনো। কথা হচ্ছে প্রোফেজে কয়েকটা জিনিস শুরু হয়। কয়েকটা জিনিস প্রোফেজে শুরু হয়। কি শুরু হয়? এই যে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়া শুরু হয়। নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়া শুরু হয়। এই যে ভেতরে একটা নিউক্লিওলাস থাকে, এই যে ভেতরে একটা নিউক্লিওলাস থাকে, এটার বিলুপ্ত হওয়া শুরু হয়। নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়া শুরু হয়। নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়া শুরু হয়। আর কি শুরু হয়? এই যে দেখো সেন্ট্রিওল বিভাজন শুরু হয়। মানে এই সেন্ট্রিওল বিভাজিত হয়ে মোটামুটি স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার ঘটনাটা শুরু হয় আর কি। জাস্ট শুরুর পর্যায়ে আছে। এরপরে কি হয়? এই যে আমাদের ক্রোমোজোম গুলো আছে, এই যে দেখো লম্বা লম্বি দুই ভাগে ভাগ হয়ে যায়। আমাদের ক্রোমোজোম গুলা লম্বা লম্বি দুই ভাগে ভাগ হয়ে যায়, এবং আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটি কি? জল বিয়োজন হয়। জল বিয়োজন হয়। এই কারণে তো জল বিয়োজন হচ্ছে, মানে আরো খাট্টু এবং মোট্টু দেখাচ্ছে। আরো খাট্টু এবং মোট্টু দেখাচ্ছে। ঠিক আছে? আমরা আরেকবার বলবো, যেটা বলবো সেটাই। কয়েকটা জিনিস শুরু হয়। কি শুরু হয়? নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়া শুরু হয়, নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু হয়, জল বিয়োজন হওয়া শুরু হয়। জল বিয়োজনের কারণে খাট্টু এবং মোট্টু দেখায়। এরপরে যেটা হয় যে আমাদের হচ্ছে, কি বললাম, এই যে তোমার হচ্ছে সেন্ট্রিওল বিভাজন শুরু হয়। এরপরে হচ্ছে ক্রোমোজোম লম্বালম্বি ভাবে দুই ভাগে ভাগ হয়। এরপরে আসো দেখো মেটাফেজ, প্রোমেটাফেজে কি হয়? মেটাফেজে যা শুরু হয়েছে প্রোমেটাফেজে সেটাই। ঠিক আছে? তাহলে দেখো প্রোমেটাফেজে কি হচ্ছে? প্রোমেটাফেজে মেটাফেজ, সরি, প্রোফেজে যা শুরু হয়েছে প্রোমেটাফেজে সেটা শেষ হবে। তাহলে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যাবে। দেখো সম্পূর্ণ বিলুপ্ত হয় কিন্তু প্রোমেটাফেজে। ঠিক আছে? এটা নিয়ে কোনো রাজনীতি করবে না, আর কোনো ফার্দার কোনো প্রশ্ন নাই। ঠিক আছে? কোথায় নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াস বিলুপ্ত হয়? প্রোমেটাফেজে। তাহলে প্রোমেটাফেজে যদি বিলুপ্ত হয়, তাহলে মেটাফেজ পর্যায়ে কি নিউক্লিয়ার এনভেলপ আর নিউক্লিয়াস দেখা যাবে? অবশ্যই দেখা যাবে না। এই কথাটাই বইয়ে লেখা আছে, এবং এই জিনিসটাই আমরা বারবার উল্টাপাল্টা করি। ঠিক আছে? সো যা বলতেছি তাই। কে কে বিলুপ্ত হয়ে যায়? নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস এখানেই বিলুপ্ত হয়ে যায়। কথা শেষ। এবার দেখো এখানে কি, এই যে সুন্দর সুন্দর কিউট কিউট স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এই যে কিউটি কিউটি সব স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, এবং এই স্পিন্ডল যন্ত্রতে কারা যুক্ত হয়? ক্রোমোজোম গুলা। এই স্পিন্ডল যন্ত্রতে ক্রোমোজোম গুলা যুক্ত হয়। এই যেই স্পিন্ডল ফাইবারে ক্রোমোজোম যুক্ত হয়, সেই স্পিন্ডল ফাইবারের নাম হচ্ছে ট্রাকশন ফাইবার। ঠিক আছে? যারা অসহায়, যাদের সাথে কোনো ক্রোমোজোম বন্ধু যুক্ত হয় না, তারা তো নর্মাল স্পিন্ডল ফাইবার। কিন্তু যাদের সাথে ক্রোমোজোম বন্ধু যুক্ত হয় তাদেরকে আমরা কি বলি? ট্রাকশন ফাইবার। ঠিক আছে? কি বলি? ট্রাকশন ফাইবার। ঠিক আছে? এরপরে দেখো, এই যে ক্রোমোজোম গুলা যখন, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলা যখন এই স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হয়, তখন স্পিন্ডল ফাইবারে একটু আন্দোলন, একটু ঝাঁকুনি, একটু ডান্স তৈরি হয়। ঠিক আছে? তারা আনন্দে একটু ডান্স দিয়ে দেয়, যে ওহ কে এসে লাগলো আমার সাথে। ঠিক আছে? এই যে আনন্দে একটু ডান্স দিয়ে দেয়, এই কারণে এই ঘটনাটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। যেটা আমরা কোথায় দেখি? প্রোমেটাফেজে। কোথায় দেখি? প্রোমেটাফেজে। তাহলে ক্রোমোজোমীয় নৃত্য আমরা কোথায় দেখি? প্রোমেটাফেজে। আশা করি ক্লিয়ার, আর ঝামেলা নাই। এরপর আসো মেটাফেজ। মেটাফেজে কি হয়? মেটাফেজে, মেটা মানে কি? মোটা। মেটা মানে কি? মোটু। ঠিক আছে? মেটা মানে কি? মোটু।
তাহলে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো সবচেয়ে মোটা দেখায়। মেটাফেজ মানে কি বললাম? মোটু। মেটাফেজ মানে কি? মোটু। তাহলে মেটাফেজ অবস্থায় ক্রোমোজোমগুলা কি দেখাবে? সবচেয়ে খাটো সবচেয়ে মোটা। সবচেয়ে খাটো সবচেয়ে মোটা। এই যে সবচেয়ে খাটো এবং মোটা হওয়ার জন্য এরা অনেকবার পেঁচায় 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 খাটো এবং মোটা হয়েছে, যে ঘটনাটাকে বলা হয় সুপার কয়েলিং। যে ঘটনাকে বলা হয় সুপার কয়েলিং। কয়েলিং মানে কি? এই যে পেঁচানো। আর এত পেঁচাইছে যে এত খাটো হয়ে গেছে, যার কারণে এটাকে বলা হচ্ছে সুপার কয়েলিং, মানে প্রচুর পেঁচানো হয়েছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় সুপার কয়েলিং। এবং মেটাফেজ দশায় যেটা হয় যে এই যে ক্রোমোজোম গুলো একদম মাঝামাঝি এসে অবস্থান করে। কোথায় অবস্থান করে? মাঝামাঝি, মানে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ঘটনাটাকে কি বলা হয়? মেটাকাইনেসিস। এই যে ক্রোমোজোম গুলা মাঝামাঝি এসে বিন্যস্ত হয়, এই ঘটনাটাকে আমরা কি বলি? মেটাকাইনেসিস। কি বলি? মেটাকাইনেসিস। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, মেটাকাইনেসিস কোথায় দেখা যায়? মেটাফেজে। এবার আসো, আমরা সব জানি অ্যানাফেজ। অ্যানাফেজ মানে কি? গতি। অ্যানাফেজ মানে কি? গতি। তো অ্যানাফেজ পর্যায়ে কি হয়? এই ক্রোমোজোম গুলা দুই ভাগে ভাগ হয়ে গেল, এরা কোথায় যায়? মেরুর দিকে যাওয়া শুরু করে, দুই মেরুর দিকে যাওয়া শুরু করে। অর্ধেক এক মেরুতে যায়, বাকি অর্ধেক আরেক মেরুতে আসে। ঠিক আছে, এই জন্য এদের আকৃতি কিরকম থাকে? VLIJ। যাদের হচ্ছে ধরো এইটা একটা ক্রোমোজোম, ঠিক আছে, যাদের ঠিক মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে তাদেরকে বলা হয় মেটাসেন্ট্রিক। মেটা মানে কি? মাঝখানে। সাব মেটা মানে কি? একটু মাঝখানে। ঠিক আছে, মানে কি পুরাপুরি মাঝখানে না, মানে একটা ধারের দিকে। তারা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক মানে কি? পুরাপুরি মাঝখানে না, একটু ধারে, সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। এবার আসো অ্যাক্রো। অ্যাক্রো মানে গলা। বলো তো আমার গলা কোথায় থাকে? একদম ধারে থাকে না, একদম এক সাইডে থাকে না। এরকম যদি একটা সাইডে সেন্ট্রোমিয়ার থাকে তাহলে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রো মানে কি বললাম? ঘাড় বা গলা। অ্যাক্রো মানে কি বললাম? ঘাড় বা গলা। এখন এই সেন্ট্রোমিয়ার যদি ঘাড় বা গলার দিকে থাকে তখন এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। আশা করি ক্লিয়ার। এবার টেল মানে কি? টেল মানে লেজ। ওহো, টেল মানে কি? লেজ, মানে একদম লেজে। লেজ কোথায় থাকে? একদম নিচে না? একদম নিচে যদি এরকম থাকে তখন আমরা এটাকে বলবো টেলোসেন্ট্রিক। কি বলবো? টেলোসেন্ট্রিক। এর জন্য এটা দেখতে কেমন? আই আকৃতির। আর এটাকে একটু বাঁকালেই দেখো জে এর মতো। এই যে এই জায়গা, এই জিনিসটাকে এখানে এদিকে নিয়ে আসলেই জে হয়ে যাবে। এই জিনিসটাকে এদিকে নিয়ে আসলেই উল্টা এল হয়ে যাবে, কিন্তু এই জিনিসটাকে এদিকে নিয়ে গেলেই ভি হয়ে যাবে। এই জন্য এরকম শেপ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর দেখো টেলোফেজ। টেলোফেজে কি হবে? প্রোফেজে যা হয়েছিল তার বিপরীত। প্রোফেজে কি হয়েছিল? নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস বিলুপ্ত হয়েছিল। আর এখানে কি করবে? এখানে আবার এগুলো আবির্ভাব ঘটবে। নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস আবার আবির্ভাব ঘটবে। ওইখানে কি হয়েছিল? জল বিয়োজন। এখানে কি হবে? জল যোজন। এখানে কি হবে? জলগুলা যোজিত হচ্ছে। ঠিক আছে, আর কি হবে? আর কি হবে? আর কি হবে? আর যেটা হবে সেটা হচ্ছে ক্রোমোজোম গুলা আবার পেঁচায় পেঁচায় সুতার মতো হয়ে যাবে। ক্রোমোজোম গুলা পেঁচাইতে পেঁচাইতে সুতার মতো হবে। এবং টেলোফেজের ঠিক পরে যেটা হবে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন। কি হবে? সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিসের ক্ষেত্রে কি হয় দেখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্লেট তৈরি করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি করে? কোষ প্লেট। কে তৈরি করে? ফ্রাগমোজোম। লাইসোজোমে যেমন হচ্ছে সুন্দর ইয়ার মতো, ভেসিকলের মতো সেটা হচ্ছে এখানে ফ্রাগমোজোম। ঠিক আছে, এটা হচ্ছে লাইসোজোমের মতো সুন্দর ভেসিকল। এগুলো ফ্রাগমোজোম তৈরি করবে অথবা ফ্রাগমোপ্লাস্ট তৈরি করবে। এই ফ্রাগমোজোম এবং ফ্রাগমোপ্লাস্ট এগুলা এখানে এসে মিলিত হয়ে এখানে যুক্ত হয়ে সুন্দর সুন্দর করে কোষ প্লেট তৈরি করবে। কোষ প্লেট যখন দুইটাকে আলাদা সুন্দর করে দুইটা কোষকে ডিভাইড করে দিবে। ঠিক আছে, প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে ভাইয়া? কোষের ক্ষেত্রে যেটা হবে যে এই যে কোষঝিল্লিটা ভিতরের দিকে ঢুকে যাবে। কোষঝিল্লিটা কি হবে? এই যে ভিতরের দিকে ঢুকে গেল। আর পরের বার দেখা যাবে আরেকটু ভিতরে ঢুকে গেছে, ধরো এরকম আরেকটু ভিতরে ঢুকে গেছে। পরের বার ধরো আরেকটু ভিতরে ঢুকে গেল। এর পরের বার কি? আরো ভিতরে ঢুকে যাবে। পরের বার দেখা গেল এরকম হলো কোষের আকৃতিটা। এর পরের বার এইরকম করে সুন্দর করে এসে দেখা গেল যে দুইটা কোষ এরকম ভাবে আলাদা, এখান থেকে আলাদা হয়ে গেল। এটা এটা তার মতো যা, তুই তোর মতো যা, যা তুই তোর মতো যা, আলাদা হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে সাইটোকাইনেসিস। এবার দেখো সাইটোকাইনেসিস যদি না ঘটে তাহলে কি হইতো? সাইটোকাইনেসিস যদি না ঘটতো তাহলে একটা কোষে আমি কতগুলা কোষ দেখতাম? অনেকগুলা দেখতাম না? এটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। সাইটোকাইনেসিস যদি না ঘটতো তাহলে কোষ একটাই থাকতো কিন্তু নিউক্লিয়াস কয়টা থাকতো? অসংখ্য। কোষ একটা থাকতো কিন্তু নিউক্লিয়াস কতগুলা থাকতো? অসংখ্য।
2টা 4টা 6টা 8টা 10টা 12টা 14টা মানে অসংখ্য বহু নিউক্লিয়াস থাকতো। এই ঘটনাটাকে বলা হয় সাইটোকাইনেসিস। একটি সুন্দর উদাহরণ আছে, সে হচ্ছে কে? ডাবের পানি। কে? ডাবের পানি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এ ধরনের কোষকে, এবার ধরো যাদের কোষে অসংখ্য নিউক্লিয়াস থাকে সেই ধরনের কোষকে কি বলা হয়? উদ্ভিদ কোষ হলে সিনোসাইটিক বলা হয়। উদ্ভিদ কোষ হলে সিনোসাইটিক বলা হয়। উদ্ভিদ কোষ হলে কি বলা হয়? সিনোসাইটিক। আর প্রাণী কোষ হলে কি বলা হয়? প্লাজমোডিয়াম। উদ্ভিদ কোষ হলে সিনোসাইটিক, প্রাণী কোষ হলে প্লাজমোডিয়াম। আশা করি ক্লিয়ার। এরপর আসো দেখো মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্বের মধ্যে দেখবা দুইটা জিনিস আছে, জনন কোষ তৈরি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জননাঙ্গ তৈরি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। ভালো মতো মাথায় রাখবা, জনন কোষ তৈরি, জননাঙ্গ তৈরি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। তিনটা জিনিস বুঝলে বাকিগুলো তুমি এমনি বুঝবা। এখন বলো জনন কোষ কোনটা? এই তোমরা আমাকে লিখে লিখো তো যে জনন কোষ কোনটা। সবাই সবাই চ্যাটে দ্রুত। জনন কোষ কোনগুলা? জনন কোষ কোনগুলা? জনন কোষ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। জনন কোষ কি? শুক্রাণু এবং ডিম্বাণু। আশা করি বুঝতে পারছো। জনন কোষ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। ঠিক আছে, এখন দেখো জননাঙ্গ তৈরি। জননাঙ্গ কি? দেহের একটা অঙ্গ। তাহলে দেহের অঙ্গ কিসের মাধ্যমে তৈরি হয়? মাইটোসিসের মাধ্যমে তৈরি হয় না? তাহলে জননাঙ্গ যেহেতু দেহেরই একটা অঙ্গ, যেমন হাত পা নাক চোখ মুখ সব কিসের মাধ্যমে তৈরি হয়েছে? মাইটোসিসের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে জননাঙ্গ কেন মাইটোসিসের মতো তৈরি হবে না? জননাঙ্গ তো দেহের একটা অঙ্গ। কিন্তু দেখো জনন কোষ, জনন কোষটা কি? শুক্রাণু ডিম্বাণু। বলো শুক্রাণু ডিম্বাণু কিভাবে তৈরি হয়? জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয় না? সো এটা কি হবে? মিওসিস। জনন কোষ কিভাবে তৈরি হবে? মিওসিস। কিন্তু দেখো একটা জনন কোষ, মনে করো এটা একটা শুক্রাণু। মনে করো এই যে এখানে আমরা একটা শুক্রাণু দেখতে পাচ্ছি। ধরো মনে করো এটা একটা শুক্রাণু। এই শুক্রাণু অলরেডি কি? এন। এই শুক্রাণু কি? অলরেডি এন। এ কোষ যদি বিভাজিত হয় তাহলে কি মাইটোসিস করা লাগবে না? কারণ মাইটোসিস যদি না করে তাহলে কি হবে? n/2 হয়ে যাবে। পরবর্তীতে মাইটোসিস না হয়ে যদি মিওসিস হয় তাহলে কি হবে? n/2। পরবর্তী বিভাজনে কি হবে? n/4। তাহলে কি আমাদের দেহে আস্তে 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 ক্রোমোজোম শূন্য হয়ে যাবে। ঠিক আছে, মানব জাতিটাই বিলীন হয়ে যাবে। কিন্তু এরকম ঘটনা কি ঘটা আদৌ সম্ভব? আদৌ সম্ভব না। তো এরকম ঘটনা ঘটে না। ঠিক আছে, এবার দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। অনিয়ন্ত্রিত মাইটোসিস। কোষকে বিভাজনের থেকে রক্ষা করে কে? বিভাজন থেকে বিরত রাখে কে? p53 নামক প্রোটিন। কে বিভাজন থেকে কোষকে বাঁচায় রাখে? p53 নামক প্রোটিন। কে কে কে? p53 নামক প্রোটিন। কোষ চক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন দুইটা কি? সাইক্লিন আর সিডিকে। দেখো যখন p53 থাকে না তখন কোষগুলা ইচ্ছা মতো বিভাজিত হয়, ইচ্ছা মতো। কারণ যখন ইচ্ছা মতো কোষ বিভাজিত হবে তাহলে কোষ বিভাজিত হতে 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 কি হবে? ওইখানে একটা কোষের একটা পিণ্ড তৈরি হয়ে যাবে না? একটা টিউমার, উঁচা ফোলা জায়গা তৈরি হয়ে যাবে না? এটাকে কি বলা হয়? টিউমার। এটাকে কি বলা হয়? টিউমার। এবং দেখো টিউমার সৃষ্টি করার পদ্ধতিকে কি বলা হয়? অনকোজেনেসিস। কি বলা হয়? অনকোজেনেসিস। কি বলা হয়? অনকোজেনেসিস। আর কোষ চক্র বিনষ্টকারী জিনকে কি বলা হয়? অনকোজিন। আর কোন জিন করে? অনকোজিন। কিসের মাধ্যমে কোন প্রক্রিয়ায় করে? অনকোজেনেসিস প্রক্রিয়ায়। ঠিক আছে, আর দেখো ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে কে? কে? বলো ক্যান্সার সৃষ্টিতে কে উৎসাহিত করে? মিউটাজেন। কে উৎসাহিত করে? মিউটাজেন। দেখো কোষের মৃত্যু কয় ভাবে হয়? দুই ভাবে, নেক্রোসিস আর হচ্ছে অ্যাপোপ্টোসিস। নেক্রো মানে কি? নেক্রো, নেক্রো শব্দটার সাথে আমি কি বুঝতেছি? পুষ্টি সংক্রান্ত, পুষ্টি। নেক্রোর সাথে কি? নেক্রো নিউট্রিশন মানে কি? পুষ্টি। তার মানে দেখো পুষ্টির অভাব যদি হয় অথবা বিষাক্ত কোনো দ্রব্যের কারণে যদি মৃত্যু হয় তখন এটাকে বলি আমরা নেক্রোসিস। পুষ্টির অভাবে বা বিষাক্ত কোনো কিছুর অভাবে মৃত্যু হওয়া নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস কি তাহলে ভাইয়া? অ্যাপোপ্টোসিস জিনিসটা হচ্ছে দেখো কোনো কারণে ধরো আমাদের দেহে হচ্ছে কিছু কিছু কোষ আছে যেগুলো কোষের যখন দেহের যখন দরকার হয় তখন রাখে, যখন দরকার হয় না তখন তাকে হচ্ছে বাইর করে দেয়। যখন দরকার হয় না তখন তাকে বের করে দেয়। তারা কিভাবে বের করে দেয়? এই যে জিন দ্বারা এগুলাকে মেরে ফেলে। যেমন ধরো আমাদের জিওবার যে টেস্ট বার্ড গুলো আছে সেগুলো কি 5 থেকে 10 দিন পর পর নষ্ট হয়ে যায়, আবার নতুন করে কোষ তৈরি হয়। যার কারণে আমরা আজীবন একদম ইনট্যাক্ট স্বাদ দেখি, কখনো আমাদের স্বাদ পানসে হয়ে যায় না। ঠিক আছে, বুঝতে পারছো? সব কিছু শিখাই দিলাম। এবার দেখো মিওসিস মিওসিস মিওসিস। মিওসিসের আগে
মিওসিসের আগে আমরা একটা পোল দিব, দেখি পোলে আপনাদের রেসপন্স কেমন। এই ভোট দেন, ভোট দেন, ভোট দেন, আপনাদের সকলের ভোট চাই। নাজিম ভাই কি আছেন? ওদের কি হচ্ছে চ্যাট কি অফ করা আছে নাকি? যদি চ্যাট অফ করা থাকে তাহলে চ্যাটটা অন করে দেন, এতে আমার জন্য একটু সুবিধা হচ্ছে। ওদের আসলে পালস বোঝাটা আমার জন্য সুবিধা হচ্ছে। যদি চ্যাট অফ করা থাকে ভাই তাহলে হচ্ছে চ্যাটটা ওদের জন্য অন করে দেন। ঠিক আছে, এই শেষ শেষ শেষ। শেয়ার রেজাল্ট, রেজাল্ট দেখো। কোন ধাপে ডিএনএ রেপ্লিকেশন হয়? কোন ধাপে কোন ধাপে কোন ধাপে কি বলেছিলাম? এস দশা, সিনথেসিস। এস মানে তো সিনথেসিস। 91% সঠিক অ্যান্সার দিছো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবার দেখো আরেকটা বল। দেখো দেখো দেখো, ভোট 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 ভোট। খাইছে কাম। ভোট ভোট ভোট। দেখো, ক্রোমোজোমীয় নৃত্য কোথায় দেখা যায়? প্রো মেটাফেজে দেখা যায় না? মেটাফেজে কি দেখা যায়? মেটাকাইনেসিস। মেটাফেজে কি দেখা যায়? মেটাকাইনেসিস। আর ক্রোমোজোমীয় নৃত্য কোথায় দেখা যায়? প্রো মেটাফেজে। ঠিক আছে, এরপরে আরো একটি। দেখো, নেক্রোসিস হচ্ছে পুষ্টির কারণে যদি মারা যায়, পুষ্টি বা বিষাক্ত পদার্থের কারণে যদি কোষ মারা যায় সেটা হচ্ছে নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস হচ্ছে দেহ নিজেই যদি মনে করে এটা আমার দেহে আর দরকার নাই এই কোষের, আমি মেরে ফেলবো, তাহলে এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। আশা করি ক্লিয়ার। এন্ড। দেখো, কোন দশায় ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো মোটা দেখা যায়? মেটাফেজে না? মেটা মানে কি? মোটা। মেটা মানে কি? মোটু মোটু। সবচেয়ে বেশি খাটো মোটা তাহলে কোথায় দেখা যায়? মেটাফেজে। আশা করি আর সমস্যা হবে না। দেখো, মিওসিস, মিওসিস কোথায় ঘটে? নিষেকের পরে জাইগোটে ঘটে। নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে। উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে কোথায় ঘটে? জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে মিওসিসের মাধ্যমে নতুন কোষ শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। ঠিক আছে, এবার দেখো মিওসিসের কয়েকটা ধাপ। মিওসিসের কয়টা ধাপ আছে? দেখো, মিওসিস এক, মিওসিস দুই। মিওসিস একের মাধ্যমে কয়টা কোষ তৈরি হয়? দুইটা কোষ। মিওসিস দুই এর মাধ্যমে দুইটা থেকে চারটা। এই কারণে মিওসিসে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়? চারটা কোষ তৈরি হয়। মিওসিসে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়? চারটা কোষ তৈরি হয়। কিভাবে তৈরি হয় আমরা দেখবো। দেখো, মিওসিসে আমরা কিচ্ছু পড়বো না, শুধুমাত্র প্রোফেজ একে যে ধাপগুলো আছে সেগুলা পড়লেই হবে। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন আর ডিপ্লোটিন। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন আর ডিপ্লোটিন, শুধুমাত্র এই ধাপগুলা পড়লেই হয়ে যাবে। আর ডায়াকাইনেসিস। দেখো, আমি এখন সুন্দর একটা ফ্যামিলি কনস্ট্রাকশনের গল্প বলবো, আপনারা এই গল্প শুনবেন আর তাহলেই এগুলা সব হয়ে যাবে। একটাই গল্প, ঠিক আছে? দেখো, লেপ্টোটিন, কথা হচ্ছে ধরো একটা ছেলে একটা মেয়েকে দেখতে গেল, ঠিক আছে? এটা একটা ফর্মাল রিলেশনশিপ শুরু হতে যাচ্ছে। একটা ছেলে ধরো একটা মেয়েকে দেখতে গেল, তো দেখতে যাওয়ার আগে কি মিষ্টি টিষ্টি ফুল টুল নিয়ে যাবে না? সো এই যে দেখতে যাওয়া ঘটনাটা কি? লেপ্টোটিন। ঘটনা কি? লেপ্টোটিন কি নিয়ে যাচ্ছে? ফুল নিয়ে যাচ্ছে। সো এখানে পোলারাইজ বিন্যাস দেখা যায়, যাকে কি বলা হয়? ফুলের তোড়ার মতো দেখা যায় বা ফুলের বুকে। ঠিক আছে, ফুল তো আনে না, ফুল নিয়ে আসবে। ঠিক আছে, এখন থেকে নিয়ে যাইতে হবে। মনে রাখবো যে ফুলও নিয়ে যাই। তো ধরো ফুল টুল নিয়ে গেল বা ধরো প্রপোজ করতে গেছে, তাহলে কি ফুল নিয়ে যাবে না? অবশ্যই ফুল নিয়ে যাবে, ফুল ছাড়া হবে? তো এটাই ভাবে মনে রাখবা। তো এখন কথা হচ্ছে এই ঘটনা কি? লেপ্টোটিন। এবার কথা হচ্ছে তারা যদি একে অপরকে পছন্দ হয়ে যায়, সবকিছু যদি ঠিকঠাক হয়ে যায়, ফ্যামিলি ঠিকঠাক থাকে, তাহলে কি হবে? তাদের বিয়ে হয়ে যাবে। মানে বিয়ের মাধ্যমে কি কি হলো? আগে ছিল সিঙ্গেল, এখন কি হলো? তারা যুগল, যুগল, ঠিক আছে, ডাবল। তো এই যে দেখো, বিয়ে হওয়াটাকে আমরা কি বলতেছি? সিন্যাপসিস। সিন্যাপসিস প্রক্রিয়ায় তারা কি হলো? দুইজন হলো। দুইজনকে কি বলা হয়? বাইভ্যালেন্ট। তাহলে এই যে জোড়া লাগাটাকে আমরা কি বলতেছি? বাইভ্যালেন্ট। আর বিয়ে হওয়াটাকে আমরা কি বলতেছি? সিন্যাপসিস। এরপরের কথা হচ্ছে, বলো আজীবন কি তারা দুইজন থাকবে? নো নো নো। দুইজন থেকে এবার বাচ্চা কাচ্চা হবে না? অবশ্যই বাচ্চা কাচ্চা হবে। তাহলে বাচ্চা কাচ্চা হয়ে ওরা দুইজন থেকে কয়জন হবে?
4 জন। বাচ্চা কাচ্চা হয়ে 2 জন থেকে কয়জন হবে? 4 জন। তাহলে ধরো 4 জন কেন বলতেছি, ধরো একদম একসাথে জোড়া বাচ্চা হয়েছে, ঠিক আছে, একসাথে টুইন বেবি হয়েছে 2 জন থেকে 4 জন। তাহলে এই যে 4টা দশা হইলো, এটাকে কি বলা হয়? টেট্রাড। এই দশাটাকে কি বলা হয়? টেট্রাড। ঠিক আছে। এরপরে কথা হচ্ছে দেখো, এদের বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চাও হয়েছে, তার মানে মনের কত বিনিময় হয়েছে চিন্তা করো, কত ভাবের আদান প্রদান হয়েছে। এই যে ভাবের আদান প্রদান, মানে ক্রোমোজোমের একটা অংশের সাথে আরেকটা ক্রোমোজোমের আরেকটা অংশের বিনিময়, এই যে বিনিময়, আমরা কি বলতেছি বিনিময়টাকে? ক্রসিং ওভার। কি বলতেছি? ক্রসিং ওভার। মনোযোগ দিয়ে শোনো, এটাই কিন্তু ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার কোথায় হচ্ছে? প্যাকাইটিনে, কারণ প্যাকাইটিনেই তারা 4 জন হয়েছে, প্যাকাইটিনেই তাদের বাচ্চা হয়েছে। লেপ্টোটিনে দেখতে গেছিল, জাইগোটিনে বিয়ে হয়ে ডাবল হয়েছে, প্যাকাইটিনে কি হয়েছে? বাচ্চা হয়েছে। ডিপ্লোটিনে কি হবে? এবার সংসারে আসলো অশান্তি, সংসারে আসলো অশান্তি, তাদের মনে হচ্ছে না আমাদের 2 জনের আর চলতেছে না, আমরা থাকবো না, মেয়ে চলে গেছে বাপের বাড়ি, তুমি আমাকে তালাক দাও, ঠিক আছে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার ভাত খাবো না। ঠিক আছে। তার মানে এই যে ডিপ্লোটিনে ধরো 2 জন 2 জনকে ছেড়ে চলে যাচ্ছে, দুই প্রান্তে চলে যাচ্ছে, এটাকে কি বলা হয়? প্রান্তীয়করণ। এই প্রান্তীয়করণ কোথায় হয়? ডিপ্লোটিনে। দুই প্রান্তে চলে যাচ্ছে, প্রান্তীয়করণ কোথায়? ডিপ্লোটিন। এরপরে দেখো আলটিমেটলি তাদের কোনোভাবেই একত্রিত হওয়া হলো না, তার মানে কি? ডিভোর্স ডিভোর্স ডিভোর্স। মানে কি? ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসের মাধ্যমে যে যার জায়গায়, তুমি থাকো তোমার জায়গায়, আমি থাকি আমার জায়গায়, যে যার মতো থাকো ভাইয়া, নো নো নো। আরেকবার প্লিজ। এই হলো ঘটনা। তারা লেপ্টোটিনে কি দেখতে গেছে, দেখতে যে পছন্দ হয়ে গেছে, তারপরে তারা বিয়ে করছে, জাইগোটিন হয়েছে, তারপরে কি তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, প্যাকাইটিন হয়েছে, তার মানে ভাবের বিনিময়, বাচ্চা কাচ্চা হয়েছে, ভাবের বিনিময় হয়েছে। ঘটনাটা কি? ক্রসিং ওভার। এরপরে কি এদের মধ্যে আর চলতেছে না, 2 জন দুই বাড়িতে চলে গেছে, মানে কি? প্রান্তীয়করণ হয়ে গেছে। এরপরে তাদের ডিভোর্স হয়ে গেছে, মানে তারা একজন আরেকজনের সমস্ত সম্পর্ক মায়ের বাঁধন ছিন্ন করে আর সম্ভব না, চলে গেল। এটা কি? ডায়াকাইনেসিস। ঠিক আছে। ওকে ওকে ওকে, সব একদম সব মিলে যায়। ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার কোথায় হয়? ক্রসিং ওভার হয় নন সিস্টার ক্রোমাটিডের, এই যে হোমোলগাস ক্রোমোজোমের 2টি নন সিস্টার ক্রোমাটিডের কোথায়? প্যাকাইটিন উপপর্যায়ে। কোথায়? প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপপর্যায়ে। দেখো প্রোফেজ মায়োসিস 2 না কিন্তু, বা প্রোফেজ 2 না কিন্তু, মায়োসিস 1-এর প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপপর্যায়ে এই যে ক্রসিং ওভারটা হচ্ছে। এবং ক্রসিং ওভারটা প্রথম কে আবিষ্কার করছে? থমাস হান্ট মর্গান। কোথায়? ভুট্টা উদ্ভিদে। কে প্রথম আবিষ্কার করছে? থমাস হান্ট মর্গান। কোথায়? ভুট্টা উদ্ভিদে। কোথায়? ভুট্টা উদ্ভিদে। আশা করি এর চেয়ে সহজভাবে আর বোঝানো সম্ভব না। আশা করি তোমাদের কোষ চক্র নিয়ে, মানে এই উদ্ভিদ কোষ বিভাজন নিয়ে আর কোনো সমস্যা নাই। এরপরে যদি সমস্যা হয় তাহলে কি হবে? এবার বলো তো, এই যে একটা পোল দিতেছি, দেখি 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 কেমন পারো। এখানে 2টা কোশ্চেন আছে, দেখি দেখি দেখি। এখনই বিয়ে শাদী সব করাই দিলাম, এরপরে যদি না পারো তাহলে আসলে এটা আমার ব্যর্থতা। এই দ্রুত দ্রুত অ্যান্সার করো, অ্যান্সার করো, অ্যান্সার। দ্রুত দ্রুত দ্রুত। সময় শেষ, সময় শেষ। শেয়ার রেজাল্ট, রেজাল্ট গুলা দেখো। নিচের কোন বাবার যে বাইভ্যালেন্ট, এই বিয়ে হয় কখন? দ্বিতীয়বারে বিয়ে হয় না। বাইভ্যালেন্ট মানে কি? জোড়া লাগা। কি কখন হয় বিয়ে লেগে? বিয়ে হয়ে কি কখন হয়? জাইগোটিনে। লেপ্টোটিনে তো দেখতে গেল। ঠিক আছে। 83% সঠিক অ্যান্সার দিছো। তুমি এত সুন্দর গল্প বলছো, আমার গল্প বলাটাই ব্যর্থ। হতাশ হতাশ, গল্প বলাটাই ব্যর্থ। আর হচ্ছে, হ্যাঁ, মায়োসিস 2, মায়োসিস 2 থেকে কিচ্ছু পড়বা না। মায়োসিস 2 থেকে কিচ্ছু পড়বা না। নট 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 নট। দেখো নিচের কোন উপপর্যায়ে ক্রসিং ওভার সংঘটিত হয়? প্যাকাইটিন। 93% সঠিক অ্যান্সার দিছো, সাবাস সাবাস। কত পার্সেন্ট সঠিক অ্যান্সার দিছো? 93%। সাবাস সাবাস। ঠিক আছে, সাবাস। আশা করি এই যে এই এই জিনিসগুলো তোমাদের প্যাচ লাগতো, এই যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, এটা অনেক প্যাচ লাগতো। ঠিক আছে। সো আশা করি আমি যত সুন্দর করে বলা হয়েছে তাতে আর এটা কখনোই প্যাচ লাগবে না। গল্পটা আরেকবার সলভ ক্লাসে গল্পটি আরেকবার হবে। ওয়ে, এইবার আমরা আসতেছি দ্য মোস্ট
এইবার আমরা আসতেছি দ্য মোস্ট সোজা 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 চ্যাপ্টার, দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার অফ দিস বুক। ঠিক আছে, এত সোজা চ্যাপ্টার কি আর বইয়ে একটাও আছে? এত সোজা এত সোজা এত সুন্দর এত ছোট্ট একটা চ্যাপ্টার আমরা এক্ষুনি পড়ে ফেলবো। ঠিক আছে, আর এখানে দেখো যত অনেক কম উদাহরণ আছে, আমরা একটু বাড়ায় উদাহরণ পড়বো। ঠিক আছে, এখানে কি উদাহরণ অনেক কম, অনেক কম। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তো মেডিকেলে অ্যাডমিশন দিব, সো আমরা একটু বাড়িয়েই পড়বো, তাই না? তো এখন কথা হচ্ছে দেখো, শৈবাল সত্তাকে আসলে হচ্ছে অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু এতগুলা পড়তে হবে না। এবং যে জিনিসগুলো ক্রুশিয়াল, তোমরা একটু মনোযোগ দাও, কথা দাও। ধরো হচ্ছে মানে মোটামুটি আমার সাথে তোমাদের জার্নি কতক্ষণ? কালকে হচ্ছে 2 ঘন্টা, আজকে হচ্ছে 1 ঘন্টা, মোটামুটি 3 ঘন্টার তোমাদের সাথে আমার জার্নি। আর মোটামুটি হয়তো হচ্ছে আধা ঘন্টা বা 40 মিনিট তোমাদের সাথে আমার জার্নি চলবে। তারপরে হয়তো সলভ ক্লাসে জার্নি হতেও পারে, নাহলে তোমাদের সাথে এটাই আমার লাস্ট সেশন। ঠিক আছে, এই মোটামুটি। তো এতক্ষণে মোটামুটি আমার প্রতি এতটুকু হয়, আমার বিশ্বাস যে তোমাদের এই এতটুকু আস্থা জন্মাইছে যে ভাইয়ার কথা যদি মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমাদের এটা কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। এটা যখন আমি নিজে পড়তে যাব, তখন এটা আমার জন্য ইজি লাগবে। এবং এই চ্যাপ্টারে এমন অনেক কিছু আছে যেগুলো আমি সুন্দর করে বলে দিব, যেগুলোতে তোমাকে আর বাসায় যে বই পড়তে হবে না, বা বই অনেকবার ওই যে আধা ঘন্টা ধরে গা 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 করে মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তো এই জন্য আমি কি বলবো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ঠিক আছে, এবং 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 কথা কি, এবং কথা হচ্ছে এই যে এত কিছু আছে শৈবাল সাবজেক্ট থেকে, মানে অনেক কিছু বাদ দিয়ে দিব। ঠিক আছে, অনেক কিছু আমি পড়া একদম কমায় দিব। কথা দিতেছি 20 to 30% পড়া রাখবো, বাকি সব পড়া নাই। এবং আমার যে পড়ানো, সেটা হচ্ছে তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য। কোনো এক শুক্রবারের 10টা থেকে 11টায় যেই পরীক্ষা, যেই ঐতিহাসিক পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার জন্য, নট কালকে রেটিনায় B6 এর পরীক্ষা আছে এর জন্য। ঠিক আছে, জিনিসটা মাথায় রেখো। কেন এটা বললাম? কারণ রেটিনাকে একটা চ্যাপ্টার থেকে হাজার হাজার কোশ্চেন করতে হয়। ঠিক আছে, হাজার হাজার। কারণ এই যে গাইড, প্রশ্ন ব্যাংক, ডাইজেস্ট, তারপরে হচ্ছে তোমার একটা চ্যাপ্টারে তোমাদেরই তো 8টা 10টা করে সেটের কোশ্চেন, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট, কত কোশ্চেন করতে হয়। সো এই যে ইম্পর্টেন্ট জিনিসের সাথে তো একটু দুই একটা জিনিস আসবেই। কথা হচ্ছে ধরো একটা চ্যাপ্টার থেকে মেডিকেলে কোশ্চেন হয় একটা, সর্বোচ্চ 2টা, রেটিনা কোশ্চেন করে কয়েক হাজার, যার কারণে এই জিনিসগুলো হয়। সো এটা আসলে আমি 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 বিশ্বাস করি এটা তোমরা মেনে নিবা। আর রেটিনার কোশ্চেন তো জোস জোস। রাফায়েত রাকিব ভাইয়ের ফ্যান না, ওনাকে আমার খুব একটা বেশি ভালো লাগে না। খুব একটা বেশি ভালো লাগে না বলতে, ওনাদের কাউকেই আমার ভালো লাগে না আর কি। কারণ ওনাদের কথার সাথে ব্যবহারিক জীবনের মিল খুব কম। ওনারা আরেকজনকে যেভাবে দেখায় যে আপনার এরকম হওয়া দরকার, আপনার এই এই ভুল আছে, কিন্তু নিজেদের জীবনেও মোটামুটি ওই যে ভুলগুলা থাকে, কিন্তু সেগুলা ধরলেই অপরাধ। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে আমরা শৈবাল ছত্রাক 3 মিনিটের বিরতি দিয়েছিলাম, এখন আমরা আবার শুরু করব। ঠিক আছে, তাহলে আমার 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 কি করতে হবে একটু শুনতে হবে কথাগুলো মনোযোগ দিয়ে। এবং আমি কি বললাম, অনেক পড়া কমাই দিব। ঠিক আছে, অনেক পড়া কমাই দিব। আসো শৈবাল ছত্রাক, প্রথমে শৈবাল, বিভিন্ন ধরনের শৈবাল, হরেক রকমের শৈবাল, একদম হরেক রকমের মেলা নিয়ে চলে আসছি। ঠিক আছে, হরেক রকমের মেলা। এবার দেখো কি, যারা ভাসে তাদের কি ফাইটোপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন ভাসমান ভাসমান ভাসমান, ভেসে থাকে, ভেসে থাকে কারা? ফাইটোপ্ল্যাঙ্কটন। ভাসমান ভেসে থাকে কারা? ফাইটোপ্ল্যাঙ্কটন। যারা জলাশয়ে পানির নিচে মাটিতে থাকে তাদেরকে কি বলা হয়? বেন্থিক। বেন্থিক মানে হচ্ছে কাদা। ঠিক আছে, বেন্থিক মানে কি? কাদা 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 কাদা। তারা জলাশয়ে পানির নিচে মাটিতে যারা থাকে তারা হচ্ছে কি? বেন্থিক শৈবাল। লিথোফাইট, লিথো মানে কি? পাথর। তাহলে পাথরের গায়ে যারা থাকে তাদেরকে কি বলা হয়? লিথোফাইট। পাথরের গায়ে যারা জন্মায় তাদেরকে কি বলা হয়? লিথোফাইট। এপি মানে কি? উপরে। তাহলে অন্য শৈবালের উপরে যারা জন্মায় তাদেরকে কি বলা হয়? এপিফাইট। এপি মানে উপরে, আমরা জানি। উদাহরণ আসবে না, উদাহরণ আসবে না, যা বলতেছি তাই। ঠিক আছে, এন্ডোফাইট হয়তো কোচিং এ আসতে পারে, কোচিং এ 2-1 মার্কসের জন্য মন খারাপ করার দরকার নাই, কিন্তু আলটিমেটলি ইন দ্য লং রান তুমি সাকসেসফুল হবা এবং তোমার মনে পড়বে যে ঠিক আছে। ঠিক আছে, এন্ডোফাইট। এন্ডোফাইট মানে কি? এন্ডো মানে কি? ভেতরে। তাহলে টিস্যুর ভেতরে যদি জন্মায় দেন ইট ইজ এন্ডোফাইট। ঠিক আছে, তাহলে বেনথিক কোনটা? এই যে দেখো পানির নিচে একটা সুন্দর চিত্র দেখতেছি, পানির নিচে এই যে কাদা মাটিতে জন্মাচ্ছে, এগুলো হচ্ছে বেনথিক। পাথরের গায়ে লিথোফাইট। এন্ডোফাইট কি? এন্ডো, টিস্যুর ভিতরে। এপি মানে কি? টিস্যুর উপরে। দেখো শৈবাল নিয়ে পড়াকে কি বলা হয়? ফাইকোলজি। শৈবাল নিয়ে আলোচনা গবেষণা যা করব সবগুলা কি? ফাইকোলজি।
এখানে কি বলা হয়? ফাইকোলজি, অ্যালগোলজি। আরেকটা নাম কি ফাইকোলজির? আরেকটা নাম হচ্ছে অ্যালগোলজি। এবার দেখো প্রজাতির সংখ্যা কত? 30,000। পরীক্ষায় আসবে না, ঠিক আছে? পড়লে পড়বা, না পড়লে পড়বা না। যাদের মনে হবে যে আই এম ক্যাপাবল এনাফ তারা পড়বা, যাদের মনে হবে যে না আমি পড়তে চাই না তারা পড়বা না, ঠিক আছে? এবার দেখো শৈবালের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সব স। শৈবালের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি দিয়ে মনে রাখবা? স, দন্ত স। কি দিয়ে মনে রাখবা? দন্ত স। এই যে দন্ত স। কি দিয়ে মনে রাখবা? দন্ত স। স দিয়ে কি? সুকেন্দ্রিক, সমাঙ্গদেহী, সেলুলোজ, শর্করা। সুকেন্দ্রিক, সমাঙ্গদেহী, সেলুলোজ, শর্করা। সব কি? স। সব কি? স। আর সেই যে দেখো অভাস্কুলার, অভাস্কুলার, ভাস্কুলার মানে কি? সংগঠন বা সংগঠন টিস্যু, মানে সংবহন টিস্যু। এদের সংবহন টিস্যু নাই। ভাস্কুলার মানে কি? পরিবহন টিস্যু। এই যে পানি, ধরো পানি মূলে শোষিত হচ্ছে, কোথায় চলে যাচ্ছে? পাতায় চলে যাচ্ছে। কার মাধ্যমে যায়? এই যে সংবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যুর মাধ্যমে। তাহলে সংবহন টিস্যু নাই। তাহলে দেখো সব সদে। সতে কি? সুকেন্দ্রিক। সতে কি? সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক মানে জানি আমরা নিউক্লিয়াস অত্যন্ত ডেভেলপড হবে, কোষের মধ্যে সবগুলো অঙ্গাণু থাকবে এবং শ্বসন অনেক ভালো শোষণ ঘটবে। সুকেন্দ্রিক, ঠিক আছে? সমাঙ্গদেহী, সমাঙ্গদেহী মানে কি? যাদেরকে আলাদা করা যায় না, ঠিক আছে? যাদেরকে আলাদা করা যায় না। কিভাবে আলাদা করা যায় না? মূল কাণ্ড পাতা থেকে আলাদা করা যায় না। তাদেরকে আমরা কি বলি? কি বলি? কি বলি? তাদেরকে আমরা বলি সমাঙ্গদেহী। আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? এই জন্য এদেরকে বলা হয় থ্যালয়েড। এই যে দেখো কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ। কি দিয়ে? স, স, স। কি দিয়ে? দন্ত স। এরপর দেখো সঞ্চিত খাদ্য শর্করা। সঞ্চিত খাদ্য কি? শর্করা, স। সঞ্চিত খাদ্য কি? শর্করা, স। ঠিক আছে? আশা করি ভুল হবে না। এরপরে ভুল হলে মায়ের মায়ের, ঠিক আছে? এবার দেখো আমরা বিভিন্ন ধরনের শৈবাল পড়বো। ও আচ্ছা দেখো আমাদের হচ্ছে এখানে আমরা হচ্ছে বইটা কিভাবে পড়ছে জানো? বইটা হচ্ছে সাজানো হচ্ছে এরকম, সবচেয়ে অনুন্নত আগে, তারপরে উন্নত, তারপরে উন্নত, তারপরে উন্নত, তারপরে উন্নত। মানে সবচেয়ে অনুন্নত কে? ভাইরাস। তারপরে তার চেয়ে একটু উন্নত কে? ব্যাকটেরিয়া। তার চেয়ে একটু উন্নত কে? শৈবাল। শৈবালের চেয়ে একটু উন্নত কে? ছত্রাক। একটু উন্নত কে? ব্রায়োফাইটা। তারপরে কে? টেরিডোফাইটা। তারপরে নগ্নবীজি, তারপরে আবৃতবীজি। বুঝতে পেরেছো? তাহলে যদি এরকম হয় তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবা, মনে রাখবা যে এই মস, আচ্ছা পরের স্লাইডে দেখো, এই মস, মস পর্যন্ত মনে রাখবা সব গ্যামেটোফাইট, হ্যাপ্লয়েড এবং এ পর্যন্ত মূল কাণ্ড পাতা নাই, ঠিক আছে? মস বা ব্রায়োফাইটা পর্যন্ত মূল কাণ্ড পাতা নাই, এরা সবাই হচ্ছে হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইট। এই যে মস পর্যন্ত এদের মূল কাণ্ড পাতা কিচ্ছু নাই, এরা সবাই হ্যাপ্লয়েড, এরা সবাই গ্যামেটোফাইট। মানে এদের দেহে কোষ কেমন? হ্যাপ্লয়েড, এন সংখ্যক। দেহে কোষ কেমন? এন সংখ্যক, হ্যাপ্লয়েড। আর মসের পরে ফার্ন মানে টেরিডোফাইটা। টেরিডোফাইটা থেকে সবগুলা হচ্ছে 2n। টেরিডোফাইটা থেকে সবগুলা হচ্ছে কি? 2n। টেরিডোফাইটা, টেরিডোফাইটা থেকে সবগুলা কি? 2n। এসএস নিবা ভাই? অবশ্যই নিবা, সমস্যা কি? আরেকটা কথা হচ্ছে এগুলো দিয়ে দেওয়া হবে তো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে, তো দিয়ে দেই। না দিলেও দেখবা যে ফেজ 1 এর ক্লাস হয়েছে, আগে আছে, ঠিক আছে? সার্চ দিবা দেখবা সব বের হয়ে গেছে। ইতিহাস সব বলে দিলাম, ঠিক আছে? অনেক লেট হয়। নাকিব ভাই বেস্ট। নাকিব ভাই বেস্ট বলেই তো উনি সিডি সেন্ট্রাল পরিচালক, ঠিক আছে? দেখো তাহলে আমরা কি বললাম? গ্যামেটোফাইট আর স্পোরোফাইট কি? আচ্ছা গ্যামেটোফাইট হচ্ছে হ্যাপ্লয়েড, মানে তাদের হচ্ছে কোষে এন সংখ্যক ক্রোমোজোম আছে। আর স্পোরোফাইট হচ্ছে ডিপ্লয়েড, মানে তাদের কোষে 2n সংখ্যক ক্রোমোজোম আছে, ঠিক আছে? তাদের কোষে 2n সংখ্যক ক্রোমোজোম আছে। আশা করি, আশা করি আর সমস্যা হবে না। তাহলে মস পর্যন্ত কি? ব্রাইটা পর্যন্ত মূল কাণ্ড পাতা নাই, ভাস্কুলার টিস্যু নাই। মনে রাখবা মূল মানে, মূল নাই মানে ভাস্কুলার টিস্যুও নাই। মূল নাই মানে ভাস্কুলার টিস্যুও নাই। এই কথা যদি ভুলে যাও মাথায় দড়াম করে একটা বাড়ি দিব, ঠিক আছে? মূল নাই মানে ভাস্কুলার টিস্যুও নাই। তাহলে মস পর্যন্ত মূল কাণ্ড পাতা নাই, তাহলে ভাস্কুলার টিস্যুও মস পর্যন্ত নাই। ফান থেকে মূল কাণ্ড পাতা শুরু হয়েছে, ভাস্কুলার টিস্যুও শুরু হয়েছে। আশা করি আর সমস্যা হবে না। এরপরে সমস্যা হলে কি বলছি? দড়াম করে মার দেবো। একজন লেখছে যে মাইনাস আর প্লাস দিয়ে কি বোঝাইছে? প্লাস মানে হচ্ছে শুক্রাণু আর মাইনাস মানে হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে? নাকি উল্টা বললাম নাকি? হ্যাঁ হ্যাঁ, প্লাস সেলের অবশ্যই প্লাস, সেলেরা দিবে, ঠিক আছে? প্লাস মানে কি? শুক্রাণু। আর মাইনাস মানে হচ্ছে ডিম্বাণু। ওকে? এইবার দেখো অত্যধিক 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 সুন্দর 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 দৈহিক গঠন। দেখো দৈহিক গঠনে কিছু উদাহরণ আছে।
আর তোমরা বলো তো এই উদাহরণ কি পড়া লাগবে কিনা, তোমাদের কাছ থেকে শুনতে চাই, পড়া লাগবে কিনা তোমাদের কাছ থেকে। হ্যাঁ বেশি না, না বেশি, এখন পর্যন্ত সমান সমান। হুম 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 হুম, না 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 না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো বেশি রে। যারা হ্যাঁ বলছো তারা পড়বা, আর বাকি যারা আছো তাদের পড়ার দরকার নাই। ঠিক আছে, যারা হ্যাঁ বলছো তারা পড়বা, বাকি যারা আছো তাদের পড়ার দরকার নাই। কেন দেখো, আমি বলি তোমাদের হচ্ছে আহ কয়েকটা কথা। সেটা হচ্ছে এই জিনিসটা মানে ইতিহাসে, ইতিহাসে কোনোদিন এই জায়গা থেকে কোশ্চেন হয় নাই। ইতিহাসে এই জায়গা থেকে কোনোদিন প্রশ্ন হয় নাই। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে কেন দেন ভাইয়া, বইয়ে কেন দাগানো আছে, কোচিং এ কেন তাহলে পড়াচ্ছেন, কোচিং এ কেন প্রশ্ন দিতেছেন? কথা হচ্ছে ভাইয়া, মানে মাঝে মধ্যে দুই একজন যে এমন ভাবে প্রশ্ন করে, মাঝে মধ্যে দেখবা যে দুই একটা কোশ্চেন মনে হয় যে কিছু খেয়ে এসে কোশ্চেন করা। ঠিক আছে, তো ওইরকম যদি কেউ কোশ্চেন করে সেক্ষেত্রেও হয়তো আসতে পারে, তাও সম্ভাবনা 0.01%, 0.01%। ঠিক আছে, এই হলো অবস্থা। কারণ হচ্ছে এই জায়গা থেকে কোনোদিন কোশ্চেন হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই। আরেকটা কথা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে এই পড়াটা মনে রাখা সম্ভব না। এটা মনে রাখলে তুমি আজকে পড়ছো হয়তো কাল পরশু পর্যন্ত মনে আছে, এক সপ্তাহ পর খুলে দেখবা কিচ্ছু মনে নাই। আর এটা মনে রাখার জন্য তোমাকে যত ঘন্টা শ্রম দিতে হবে তত ঘন্টায় তুমি জুলজির একটা চ্যাপ্টার মনে রাখতে পারবা। আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারি এটা মনে রাখার জন্য তোমাকে যত শ্রম দিতে হবে তত শ্রমে আমরা জুলজির একটা চ্যাপ্টার মনে রাখতে পারবো। বুঝতে কি পারছো? যার কারণে এটা আসলে পড়ার দরকার নাই। যদি যদি মনে করো যে না ভাই আমি পড়বো, আমি পড়তে চাই, ঠিক আছে, তাহলে পড়বা। ঠিক আছে, আর যারা মনে করতেছে না ভাই লাগবে না আমি পড়বো না, শেষ, পড়ার দরকার নাই। এই জিনিসগুলা জীবনে পরীক্ষায় আসবে, এটা সুন্দর একটা ক্রস, কয়েকটা ক্রস দিত তাহলে একটু মনটা ঠান্ডা হবে আর কি। ঠিক আছে, আপনি কি করছিলেন? না আমি পড়ি নাই। ঠিক আছে, পড়ি নাই বলেই তো তোমাদের বলতেছি। ঠিক আছে, এবার দেখো আণুবীক্ষণিক, দেখো আণুবীক্ষণিক হচ্ছে, আমি জাস্ট দুইটা বলবো, দুইটা তোমাদের এখানে এখানে মুখস্থ করাই দিব। দেখো আণুবীক্ষণিক, এখন কথা হচ্ছে এই শোনো, এগুলো হচ্ছে নাই বললাম, কোশ্চিং এ দুই একটা কোশ্চেন আসতে পারে, এই দুই একটা কোশ্চেন না পারার জন্য কখনোই মন খারাপ করবে না। ঠিক আছে, কারণ এটা মনে রাখার জন্য, এই যে কোচিং এ 1 মার্ক বেশি পাওয়ার জন্য তোমার যত সময় যাবে সেই সময় তুমি বায়োলজির একটা চ্যাপ্টার মনে রাখতে পারবা। আর এটা জীবনে মনে থাকবে, এটা পরীক্ষার আগের দিন, পরীক্ষা দেওয়ার আগে, ঢোকার আগে একবার দেখে গেলেও তো পরীক্ষায় যে টেনশনে তুমি এটা ভুলে যাবা। ঠিক আছে, সেন্টারে ঢোকার ঠিক আগ মুহূর্তে এই পেজটা একবার বের করে চোখ বলে নিয়ে পরীক্ষায় ঢুকেও দেখবা যে হচ্ছে যখন এখান থেকে যদি কোশ্চেন আসে তুমি এটা হচ্ছে ভুলে যাবা। বুঝতে পারছো ব্যাপারটা? ব্যাপারটা কি বোঝা গেছে? এ র্যাগিং ট্যাগিং দিব না, আমরা অনেক ভালো। ঠিক আছে, এবার দেখো দুইটা পড়তে হবে, দুইটা আমি এখানেই মুখস্থ করাই দিতেছি। দুইটা কি দেখো, আণুবীক্ষণিক, আণুবীক্ষণিক মানে কি অনেক ছোট, কত 0.5 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট, 0.5 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট আণুবীক্ষণিক মানে কি অনেক ছোট। কত ছোট? 0.5 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। এরা উদাহরণ কি? প্রো ক্লোরোকক্কাস। প্রো মানে কি বলতো? আদি। দেখো এখানে যত উদাহরণ আছে একটাই মাত্র প্রো আছে, যত উদাহরণ আছে কয়টা প্রো আছে? একটা মাত্র, মাত্র 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 কয়টা প্রো আছে? একটাই প্রো আছে। আর প্রো মানে যে আদি, এটা কে জানে না, কে জানে না, কে জানে না বলো? সবাই আমরা জানি প্রো মানে হচ্ছে আদি, প্রো ক্যারিওটিক আর ইউক্যারিওটিক পড়ে আসছে না? প্রো মানে হচ্ছে আদি, তার মানে সবচেয়ে যেহেতু ছোট তার মানে কি সবচেয়ে সে আদি, তাহলে কি প্রো ক্লোরোকক্কা সবচেয়ে আদি। এবার আসো, এবার আসো দীর্ঘদেহী, কত মিটার? 60 মিটার লম্বা। দীর্ঘদেহী কত মিটার? 60 মিটার লম্বা। কে? ম্যাক্রোসিস্টিক। কে? ম্যাক্রো। এখন কথা হচ্ছে বলো ম্যাক্রো আর মাইক্রো, ম্যাক্রো মাইক্রো। মাইক্রো মানে কি ছোট, মাইক্রো মানে কি ছোট, আর ম্যাক্রো মানে কি বড়। ম্যাক্রো মানে কি বড়, ম্যাক্রো মানে কি বড়, তাহলে ম্যাক্রোসিস্টিক কি বড় হবে স্বাভাবিক। তার মানে ম্যাক্রো কথাটা দেখবো মানে আমি বড়, যদি বড় একটা শৈবাল আসে অপশনে যদি ম্যাক্রো কথাটা দেখি তাহলে ওটাই চোখ বন্ধ করে কি আহা আহা খেলা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, কয় মিটার? 60 মিটার। এরপরে এই পেজ থেকে আমি আর কিছু পড়াতে যাচ্ছি না, আই এম নট ইন্টারেস্টেড। এবার দেখো বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট, দেখো বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট, আর নয় ভাবনা। ঠিক আছে, কোনো ভাবনা নাই। দেখো বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট কয় ধরনের হইতে পারে? দেখো এই আমি এখানে মুখস্থ করে দিব, এটা এটা আমি এখানে মুখস্থ করে দিব, কথা দিতেছি, কথা 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 দিয়ে গেলাম। এই যে স্লাইডে যা দেখতেছো সব আমি এখানে মুখস্থ করে দিব। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখো গোলাকার, পিথোফোরা, পিথোফোরা, ফোড়া ফোড়া, পিথোফোরা ফোড়া,
বলো ফোড়া কেমন দেখতে হয় রে? লিখো লিখো লিখো, ফোড়া কেমন হয়? ফোড়ার আকার কেমন? গোল। ফোড়া কি গোলাকার হয় না? তার মানে পিঠো ফোড়া কেমন হবে? গোলাকার। পিঠো ফোড়া কেমন হবে? গোলাকার। এই যে ক্লোরোপ্লাস্ট বিভিন্ন আকৃতির, এখান থেকে একবার মেডিকেলে কোশ্চেন আসছে। সো এই টপিক স্কিপ করার কোনো সুযোগ নাই, এই জন্য আমরা এখানে পড়বো এবং এখানে সব মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখো সর্পিল আকার, স্পাইরো। স্পাইরো, এই দেখো স্পাইরো মানে কি? স্পাইরাল। স্পাইরো মানে কি? স্পাইরো নাম মানে কি? এই যে স্পাইরাল করা লাগবে, অনেক সময় বলো না যে আমার নোট আছে, এটা হচ্ছে স্পাইরাল করতে হবে, ইয়ার দোকানে যাইতে হবে, কি দোকান যেন বলে, হ্যাঁ কনফেকশনারি নাম আসতেছে বারবার মাথায়। এই যে এই দোকানগুলোকে কি যেন বলে, স্টেশনারি। স্টেশনারির দোকানে যাইতে হবে, স্পাইরাল করতে হবে এই কাগজগুলা, স্পাইরাল বা বাইন্ডিং। এই যে স্পাইরাল মানে কি? এই যে বাঁকা 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 বাঁকা, তাহলে কি এটা তো সর্পিল আকার। আর বাঁকার ভালো ইংরেজি কি? সর্পিল। সর্পিল আকার। বাঁকার ভালো ইংরেজি কি? সর্পিল আকার। তাহলে স্পাইরো গাইরে কেমন হবে? সর্পিল আকার। এবার দেখো পেয়ালার মতো, দেখো ক্ল্যামাইডোনাস, ক্ল্যা ক্ল্যা ক্ল্যা। প্রথম তিনটা অক্ষর কি? সি এইচ এল এ। এখান থেকে মাঝখানের এলটা বাদ দাও, ঠিক আছে? তাহলে কি হয়? চা। সি এইচ এ, চা। ঠিক আছে? আমরা মুভিতে বিভিন্ন ইয়াতে দেখি না, চা কিসে খাই? সুন্দর করে কাপ থেকে ঢেলে পেয়ালাতে ঢেলে চুমুক দেয় একটা, সেই চুমুক। ঠিক আছে? কোথায় ঢেলে? পেয়ালাতে ঢেলে খাই। তাহলে ক্ল্যামাইডোমানাস কেমন হবে? পেয়ালার মতো। কেমন হবে বলো? পেয়ালার মতো। মুখস্থ করা লাগবে কিনা বলো? আমরা বিভিন্ন ওই যে আগেকার সিনেমাগুলোতে দেখি নাই, আগেকার মুভিগুলোতে, তারপর নাটকগুলোতে, যে এই যে সুন্দর মতো হচ্ছে মানে কাপটাতে না নিয়ে, বিশেষ করে এই যে নায়কের বাবা মার রিলেটেড, ওরা অনেক গরিব হয়, এই সে হচ্ছে ওইখানে ঢেলে একটা চুমুক দিল সেই। ঠিক আছে? এটা হচ্ছে কি পেয়ালাকৃতির। এবার দেখো থালার মতো, চাউলের পা। এটার উচ্চারণ যাই হোক, এটার উচ্চারণ তোমরা কি করবা? চাউলের পা। CAU, চাউলের পা। কি উচ্চারণ? চাউলের পা। ঠিক আছে? কাউলের পা বা চাউলের পা। এবার বলো চাউল। চাউল থেকে কি হয়? ভাত। চাউল থেকে কি হয়? ভাত। ভাত আমরা কোথায় খাই? থালায় খাই। ভাত আমরা কিসে খাই? থালায় খাই। কিসে খাই? থালায় খাই। তাহলে থালার মতো আকৃতি। চাউলের পা কেমন আকৃতির? থালার আকৃতির। এবার আসো জিগনেমা। জিগজ্যাগ, নামের সাথে কি? জিগজিগ করতেছে। নামের সাথে কি? জিগজিগ করতেছে। তাহলে জিগনেমা কেমন হবে? তারার ন্যায়। তারাই তারাই। ঠিক আছে? জিগজিগ করতেছে, তাহলে কোথায় হবে? তারা তারা, তারার ন্যায়। ঠিক আছে? জিগনেমা কেমন হবে? তারার ন্যায়। এবার দেখে ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স হচ্ছে গার্ডল আকৃতির, এটা হচ্ছে মানে আমরা সামনে যে পড়বো। ঠিক আছে? ইউলোথ্রিক্স এর মধ্যে এটা মুখস্থ হয়েই যায়, যার কারণে আসলে এটা নিয়ে আমি আর কথা বলতেছি না। আর ওয়েডোগানিয়াম যে জালিকাকার, কিভাবে মনে রাখবে দেখো, এখানে ও এর জালি। একটা জিনিস যদি অনেক বেশি থাকে তখন বলে না এই এত প্যাঁচ কেন, এই জিনিসটা একদম, এটা একবারে ইয়া লাগিয়ে দিছে, কি বলে, ট্রাফিক জ্যাম লাগাই দিছে, জালিকা তৈরি করে ফেলছে। দেখো এখানে অনেক ও। ঠিক আছে? অনেক ও। এই যে দেখো ওয়েডোগোনিয়ামে ও, 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 এখানে তিনটা ও। যেখানে কোনো ইয়াতে দেখো তিনটে একই শব্দ নাই, তার মানে ওয়েডোগোনিয়াম। ওয়েডোগোনিয়াম নামের শুরু ও দিয়ে বিভিন্ন ধরনের ও আছে। ঠিক আছে? সো জিনিসটা কি? জালিকাকার। ওয়েডোগোনিয়াম কি? জালিকাকার। আচ্ছা এখানে লেখা আছে বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট। আচ্ছা সরি, আমি জিনিসটা খেয়াল করি নাই। এখানে হবে বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে? এরা বিভিন্ন ধরনেরও এক সেন্সে ঠিক আছে। তো বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট হলে আরো জিনিসটা ভালো হয় তোমাদের জন্য। ঠিক আছে? বিভিন্ন আকৃতির। ও থালারটা আবার বলেন, দেখো চাউলের পা। থালারটা উচ্চারণ কি করবা? চাউলের পা। চাউল কোথায়? মানে চাউল থেকে আমরা কি হয়? ভাত। ভাত আমরা কিসে খাই? থালায় খাই। চাউলের পা। চাউল থেকে কি? ভাত। ভাত আমরা কিসে খাই? থালায় খাই। এজন্য কি এটা থালার নেই। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। মুখস্থ, আশা করি মুখস্থ হয়ে গেছে। আমার মনে হয় যে এতক্ষণ বলার পরে, এত এফোর্ট দেওয়ার পরে উম, মুখস্থ হয়ে যাওয়ার কথা। এবার আসো এই যে আছে না, এটাও আমি মুখস্থ করাই দিব। এই দেখো এটা এটা দেখতেছো না, এটাও আমি মুখস্থ করাই দিব। কথা দিতেছি কথা দিতেছি কথা দিতেছি, এটাও আমি মুখস্থ করাই দিব। ইফ, যদি তোমরা আমার ক্লাসে একটু মনোযোগী থাকো, যদি তোমরা মনোযোগী থাকো তাহলে এটাও মুখস্থ করে দেবো। ভাইয়া পোল দেন, পোল আমি দিব। ঠিক আছে? তবে ওই গত দিনের মতো হচ্ছে এত মানে ঘন ঘন পোল দেওয়া সম্ভব হচ্ছে না। কেন? তোমরাও বুঝতেছো আজকে জুম্মার দিন, আমিও আসলে ফেসে গেছি। মানে যেটা হচ্ছে কি, আসলে আমি চাইলে তো জোরে পড়াইতে পারি, কিন্তু জোরে পড়ানো হচ্ছে না এই কারণে যে জোরে বললে অনেক কিছু তোমরা স্কিপ করবা। কারণ একসাথে তো তোমরা আছো, দেখো এতবার 3-4 বার বলার পরে কিন্তু কয়েকজন স্যাটে কোশ্চেন করে যে ভাইয়া এটা আরেকবার, এটা আরেকবার, এটা আরেকবার। তো এই এই ঘটনাগুলো ঘটে। এই কারণে আমি একটু ধীরে পড়াতে যাচ্ছি, যেহেতু তোমাদের কাছে এখন সময় আছে। তোমরা তো বাড়িতে মরুভূমির মতো ছুটি কাটাইতেছো আর কি। ঠিক আছে? অলরেডি
12টা 15। হ্যাঁ, আমি তো আসলে সবসময় সময় দেখতেছি, সময়ের সাথে তো আমি দৌড়াদৌড়ি করতেছি। ঠিক আছে, দেখো এটা 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 একটু দেখো, ক্লোরোফাইটা আজান দিচ্ছে। হ্যাঁ, আজান তো দিতেছে, 12টা 15তেই তো আজান দেয়। দেখো ক্লোরোফাইটা, ক্লোরো মানে কি সবুজ, দেখো ক্লোরো মানে কি ক্লোরোফিল, ক্লোরো মানে কি ক্লোরোফিল আছে, ক্লোরোফিলের রং কেমন সবুজ, তাহলে এরা কি তৈরি করবে, এরা স্টার্চ তৈরি করবে অবশ্যই। ক্লোরো মানে কি, ক্লোরো মানে সবুজ, তাহলে সবুজ কি করে, এরা স্টার্চ তৈরি করবে। এরপরে দেখো পাইরো, এই দেখো পাইরো শব্দটার সাথে কি আছে, প্যারা, পাইরোর সাথে প্যারা শব্দটার মিল আছে না, পাইরোর সাথে কি প্যারা শব্দটার মিল আছে না, পাইরো থেকে প্যারা, প্যারা প্যারা, পাইরো থেকে কি প্যারা আছে না। সো এটা মনে রাখবা প্যারামাইলন, কি মনে রাখবা প্যারামাইলন। আর পাইরো প্যারা, এখন যদি তোমার দেহে আগুন ধরে দেওয়া হয়, তোমার পিছনে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি তোমার অবশ্যই প্যারা লাগবে, প্যারা লাগবে কিনা বলো। তাহলে পাইরোফাইটা মানে কি অগ্নি শৈবাল, আগুন শৈবাল, আগুন আগুন। এরা কি করে, এই যে রেড টাইট করে, এরা হচ্ছে বায়োলুমিনেসেন্স বা রেড টাইট করে। কেমনে রেড টাইট করে, এরা হচ্ছে ওই যে লুসিফারেজ এনজাইমের প্রভাবে, লুসিফারিনের প্রভাবে যে ইয়েটা করে, যে বিক্রিয়া করে, এই বিক্রিয়ার ফলে প্রচুর আলো বিচ্ছুরিত হয়। ওটা লাগবে না, জাস্ট তুমি রেড ডাইট করে এটা জানলেই হবে। এই আলো বিচ্ছুরিত হয়, এরা তো সমুদ্রের পানিতে ভাসে, তো তখন যখন আলো বিচ্ছুরিত করে তখন মনে হয় মাঝ সমুদ্রে আগুন ধরে গেছে, এই জন্য এদেরকে বলা হয় অগ্নি শৈবাল। ঠিক আছে, কিভাবে মনে রাখবা, দেখো পাইরো, পাইরো আর হচ্ছে প্যারা, দুইটা মিল আছে না, পাইরো থেকে প্যারা, তো মনে রাখবা পাইরোফাইটা মানে কি প্যারামাইলন, অগ্নি, অগ্নি থেকে তাহলে কি মনে রাখবা অগ্নি শৈবাল। ঠিক আছে, এবার দেখো ক্রাইসোফাইটা, ক্রাইসো নামের সাথে মিল আছে, ক্রাইসো মানে কি ক্রাইসো ল্যামিনারিন, ক্রাইসো মানে কি ক্রাইসো ল্যামিনারিন, ক্রাইসো মানে কি সোনালী বাদাম। দেখো দুইটা একদম মিল আছে, ক্রাইসোর সাথে হচ্ছে দেখো সঞ্চিত খাদ্য একদম মিল, ক্রাইসো এটাও শুরু কি ক্রাইসো দিয়ে, ক্রাইসো মানে কি সোনালী বাদামি। এবার দেখো ফিও, ফিও ফিও, ভাইয়া পিগমেন্টটা কি পড়বো না, না পিগমেন্ট ইজ এ বিগ ক্রস। ঠিক আছে, পিগমেন্ট পড়ার দরকার নাই। এরপরে দেখো হচ্ছে ফিও, ফিও মানে কি বাদামি, এটা মনে রাখবা হিরো আলম দিয়ে, হিরো আলম, সাহসী হিরো আলম বাদাম খেতে খেতে সামনে এগিয়ে আসছে। ঠিক আছে, সাহসী হিরো আলম কি খেতে খেতে আসতেছে, বাদাম খেতে খেতে সামনে চলে আসতেছে। তো এটাকে কি কি বলা হয়, ফিওফাইটা, ফিওফাইটা কি বলে, ফিওফাইটা কি খেয়ে কি খেতে খেতে আসতেছে, বাদাম খেতে খেতে আসতেছে। কি খেতে খেতে আসতেছে ভাইয়ারা, বাদাম খেতে খেতে। কে আসতেছে, হিরো আলম, হিরো আলম। তাহলে এখন এটা আলম দিয়ে আমি কিভাবে মনে রাখবো, দেখো আলম, এখন থেকে অ্যালগিনকে আমরা কি কি পড়বো, আলগিন, অ্যালগিনকে আমরা কি পড়বো, আলগিন, তার মানে কি আলম, শর্তে আতে হচ্ছে আলগিন, লতে হচ্ছে ল্যামিনারিন, মতে হচ্ছে ম্যানিটল। আলগিন, আলগিন ল্যামিনারিন আর হচ্ছে ম্যানিটল, আলগিন ল্যামিনারিন আর হচ্ছে ম্যানিটল। আশা করি এক্সাম্পল বলবো না, না 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 না, কোনো এক্সাম্পল না। ঠিক আছে, তাহলে কি দিয়ে মনে রাখবা, আলম, হিরো আলম কি খেতে খেতে আসতেছে, বাদাম খেতে খেতে আসতেছে। এবার দেখো তাহলে বাকি কি থাকে, রোডোফাইটা, তাহলে বাকি যেগুলো আসবে সবগুলো কি দাগাবো, রোডোফাইটা বা লোহিত শৈবাল। বাকি সবগুলো কি দাগাবো, রোডোফাইটা বা লোহিত শৈবাল। আশা করি আমি এটা তোমাদের মুখস্থ করাই দিতে পারছি। ঠিক আছে, আশা করি আমি এটা তোমাদের মুখস্থ করাই দিতে পারছি। এবার আসো শৈবালের জনন। শৈবালের জনন, এখানে দেখো অঙ্গজ জননের মধ্যে কোষ বিভাজন আছে, টিউবার সৃষ্টি আছে, কুড়ি সৃষ্টি আছে, খন্ডায়ন আছে, হারমোগোনিয়াম। এগুলো শুধু 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 নাম আর এক্সাম্পল পড়লেই হবে। এখন কথা হচ্ছে ভাইয়া এগুলো কি জিনিস, সেগুলো ভিতরে যাওয়ার দরকার নাই, শুধু নাম আর উদাহরণ পড়তে হবে। এবং আরো সুখের সংবাদ হচ্ছে, তোমরা যারা এটা পড়তে চাও না তারা পড়বা না, তোমরা যারা পড়তে চাও না তারা পড়বা না, কারণ হচ্ছে এই জায়গা থেকে কখনো মেডিকেলে আমি কোশ্চেন হওয়া দেখি নাই, কোচিং এ মাঝে মাঝে টুকটাক দু একটা কোশ্চেন হয়েছে, কখনো কোশ্চেন হওয়া দেখি নাই। তো আমার মনে হয় না এখান থেকে কোশ্চেন হবে। ঠিক আছে, ওই রেটিন কোশ্চেন হলেও সর্বোচ্চ এই কোচিং এ দু একটা কোশ্চেন হইতে পারে। এছাড়া যদি ঠিকঠাক মানুষ কোশ্চেন করে থাকে, জীবনেও এখান থেকে কোশ্চেন হবে না। ঠিক আছে, এরপরে যদি তোমরা খুবই পড়তে চাও তাহলে এই যে এই দুইটার নাম আর উদাহরণ পড়বা, টিউবার আর হচ্ছে খন্ডায়ন, টিউবার আর খন্ডায়ন। ঠিক আছে, আশা করি বুঝছো। আরো অনেক পড়া কমাই দিব। ঠিক আছে, এবার দেখো হচ্ছে অযৌন জনন, অযৌন জনন, আমার কমেন্ট কি দেখতে পাচ্ছেন, এমএসটি কে আক্তার, অবশ্যই সবার কমেন্টই দেখা যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে সবার কমেন্ট যদি পড়া হয় তাহলে ক্লাস শেষ হবে না, ক্লাস শেষ হতে সারাটা দিন লেগে যাবে, তারপরেও ক্লাস শেষ হবে না। ঠিক আছে, সো দুইটা চালাতে হচ্ছে এক কথায়। ঠিক আছে, এই কারণে রেটিনার ভাই কি তাহলে পাগল, হাই হাই, রেটিনার ভাই যদি পাগল হইতো তাহলে তো আমাদের লেকচার কি হয়ে চলতো, এই যে কোচিং, এত বড় কোচিং, এভাবে এতগুলো পোলাপানদের মেইনটেনেন্স কেমনে চলতেছে। ঠিক আছে, রেটিনা ভাইয়ারা অনেক চৌকস। এই রাসিফ হাসান কি কমেন্ট করছো এটা, মায়ের খাবা মায়ের। দেখো অযৌন জনন,
অযৌন জনন। অযৌন জনন কিভাবে হয়? স্পোরের মাধ্যমে। এখন হচ্ছে র্যাপিডলি কিছু জিনিস শোনো। আমি যে কয়টা কথা বলবো এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। এই কয়টা পড়লে আল্লাহর ওয়াস্তে এখান থেকে আর কিচ্ছু পড়তে হবে না। তাহলে কি কি বলতেছি দেখো। কি দ্বারা অযৌন জনন হয়? স্পোরের মাধ্যমে। কিসের মাধ্যমে অযৌন জনন হয়? স্পোরের মাধ্যমে। কিসের মাধ্যমে? স্পোরের মাধ্যমে। কোন স্পোর? জু স্পোর। কোন স্পোর? জু স্পোর। তাহলে জু স্পোর কয় ফ্লাজেলা বিশিষ্ট হয়? 2 থেকে 4 ফ্লাজেলা। জু স্পোর কয় ফ্লাজেলা বিশিষ্ট হয়? 2 থেকে 4 ফ্লাজেলা। জু স্পোর যেখানে তৈরি হয় সেই জায়গাটাকে বলা হয় জু স্পোরাঞ্জিয়াম। জু স্পোর যেখানে তৈরি হয় সেটাকে বলা হয় জু স্পোরাঞ্জিয়াম। এবার বলো অটোস্পোর কি? আর হচ্ছে সরি অ্যাপ্লানোস্পোর কি? অ্যাপ্লানোস্পোর হচ্ছে যেই স্পোরগুলা হাঁটতে পারে না, মানে যেই স্পোরগুলাতে কোনো ফ্লাজেলা নাই, তারা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। আর জুস্পোর কেমন? জু মানে কি? জু মানে হচ্ছে প্রাণী। জু মানে কি? প্রাণী। এখন দেখো প্রাণীরা হাঁটতে পারে না, এই কারণে এটার নাম দেওয়া হচ্ছে জুস্পোর, কারণ এরাও হাঁটতে পারে। ঠিক আছে, আশা করি উল্টাপাল্টা হবে না। জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর হাঁটাহাঁটি করতে পারে না। এবার কথা হচ্ছে অটোস্পোর কি ভাইয়া? অটোস্পোর হচ্ছে মাতৃকোষের সমগুণ সম্পূর্ণ স্পোর, যারা হাঁটতে পারে না তাদেরকে বলা হয় অটোস্পোর। যারা মাতৃকোষের মতোই কিন্তু হাঁটতে পারে না তারা হচ্ছে অটোস্পোর। অক্সোস্পোর হচ্ছে একটা বিশেষ ধরনের স্পোর যার মাধ্যমে ডায়াটম জাতীয় শৈবালের বংশবিস্তার হয়। আর একাই নীতি হচ্ছে কিছু কিছু শৈবাল আছে যাদের প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম খাদ্য সঞ্চয় করে পুরু হয়ে যায়। খাদ্য সঞ্চয় করে পুরু হয়ে যায়, এদেরকে এই ঘটনাটাকে বলা হয় একাই নীতি। জাস্ট এই সংজ্ঞাগুলা পড়বা, ইয়াও পড়ার দরকার নাই, উদাহরণও পড়ার দরকার নাই। আর যদি তোমরা মনে করো না ভাইয়া এই এত ছেড়ে দিচ্ছে, আমি ভাইয়ার উপর ভরসা নাই, না আমি এগুলোও পড়বো, তাহলে তারা পড়তে পারো। ঠিক আছে, তাহলে তারা পড়তে পারো। একাই নীতি কি? যে হচ্ছে এই যে কিন্তু আমি বলতেছি হ্যাঁ কোচিং এ কিন্তু দুই একটা কোশ্চেন আসতে পারে। তো আমার মনে হয় না যে কোচিং এর দুই একটা প্রশ্নের জন্য এই এত বড় মানে একটা হচ্ছে চাপ নেওয়ার দরকার আছে, কারণ এগুলো তুমি বারবার ভুলে যাবা। মানে আমার যেটা মনে হয় যে পরীক্ষা দেওয়ার আগেও যদি সকালবেলা দেখে এই যে 8টার সময় দেখে 8টা থেকে 8:30 আধা ঘন্টা পরে যদি 10টার দিকে পরীক্ষা দেওয়া শুরু করো তাও তুমি ভুলে যাবা। ঠিক আছে, এই জন্য হচ্ছে ঘটনা এরকম। এবার দেখো যৌন জনন। যৌন জনন কি? হেটারোথ্যালিক আর হোমোথ্যালিক। হোমো মানে কি? একই। যদি একই দেহেই যদি দুইটা হয় তাহলে কি হোমোথ্যালিক, আর যদি ভিন্ন দেহে হয় তখন সেটা হচ্ছে হেটারোথ্যালিক। ভিন্ন দেহে হলে হেটারোথ্যালিক। একই দেহে হলে হোমোথ্যালিক। আইসোগ্যামি। আইসোগ্যামি হচ্ছে আইসোগ্যামি হচ্ছে বড় লোকের পোলা বড় লোকের মাইয়া। ঠিক আছে, দুইজনেই বড় লোকের, আসো খেলা হবে। ঠিক আছে, মানে পুংগ্যামেট স্ত্রীগ্যামেট দুইটাই সমান। ঠিক আছে, দুইজনেই বড় লোক, খেলা হবে। এবার কথা হচ্ছে অ্যানাইসোগ্যামি কি? অ্যানাইসোগ্যামি হচ্ছে বড় লোকের মেয়ে কোটিপতির মেয়ে আর গরিবের পোলা। ঠিক আছে, বড় লোকের মেয়ে আর গরিবের পোলা, এটাকে অ্যানাইসোগ্যামি। বুঝতে পারছো? স্ত্রীগ্যামেট বড় আর পুংগ্যামেট ছোট। আর উগ্যামি কি? উগ্যামি হচ্ছে আমাদের বাপ্পারাজ। ঠিক আছে, উগ্যামি হচ্ছে আমাদের বাপ্পারাজ, যার যার ভালোবাসার মানুষকে কোথায় কোথায় হচ্ছে ধরো রুমে বন্দি করে রাখছে তার বাবা। তাহলে রুমে যদি বন্দি হয়ে থাকে তাহলে সে কি আর চলাফেরা করতে পারবে? তার মানে সে বড় এবং নিশ্চল। সে একই সাথে বড় লোকের মেয়ে এবং একই সাথে রুমে বন্দি থাকার কারণে সে নিশ্চল। ঠিক আছে, আর বাপ্পারাজ এবার এসে চৌধুরী সাহেবের সামনে এসে ডায়লগ দিবে, চৌধুরী সাহেব। ঠিক আছে, চৌধুরী সাহেব আমি আছি। ঠিক আছে, বাকি ঘটনা তোমরা বুঝে নাও। এবার দেখো ইউলোথ্রিক্স এর জনন। ইউলোথ্রিক্স আমরা কয়েকটা কথা বলবো, কয়েকটা কথা। দেখো ইউলোথ্রিক্স হচ্ছে এই যে অশাক ফিলামেন্টা সবুজ শৈবাল। দেখো ইউলোথ্রিক্স কিন্তু সবুজ, কারণ আমরা জানি যে এই যে দেখো ইউলোথ্রিক্সে ক্লোরোফিল থাকে, আর ইউলোথ্রিক্সে প্রথম সালোক সংশ্লেষণ হয়। তো যেহেতু সালোক সংশ্লেষণ হয় ক্লোরোফিল থাকে, সো এরা অবশ্যই সবুজ শৈবাল হবে। আর হচ্ছে অশাক, দেখো তো এই জায়গায় কোনো শাখা দেখতে পাচ্ছ কিনা? এটা পুরাটাই কিন্তু একটাই শাখা। দেখো এখানে কোনো শাখা নাই। দেখো এই সাইড দিয়ে এই সাইড দিয়ে টাইট দিয়ে কোনো জায়গায় দেখো যে কোনো শাখা বের হয় নাই, তার মানে কি? অশাক। ঠিক আছে, এরপরে কি দেখো গোড়ার কোষটি লম্বাকৃতির এবং বড়। এই যে দেখো গোড়ার যে কোষটা দেখতেছো, এই গোড়ার কোষটা হচ্ছে বড়, এটাকে বলা হয়, এটা হচ্ছে হোল্ড ফাস্ট। হোল্ড মানে কি? ধরে রাখা। তার মানে এটা কি? এটার সাহায্যে ধরে রাখে। হোল্ড ফাস্ট মানে কি? এটার সাহায্যে ধরে রাখে। এবার দেখো এটার ক্লোরোপ্লাস্ট কেমন? বেল্ট বা ফিতা বা আংটি আকৃতির। বেল্ট বা ফিতা বা আংটি আকৃতির। বেল্ট বা ফিতা বা আংটি আকৃতির। বেল্ট ফিতা বা আংটি আকৃতির। ঠিক আছে, আর এদের দেখো ক্লোরোপ্লাস্টে কি থাকে? পাইরিনয়েড থাকে। পাইরিনয়েড থাকে বলে ক্লোরোপ্লাস্ট চকচকে দেখায়। দেখো পাইরিনয়েড হলো প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা। পাইরিনয়েড কি? প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা। আশা করি ঠিক আছে, আশা করি এটা হচ্ছে আপনাদের হয়ে গেছে। অঙ্গজ অযৌন স্পোর। দেখো অঙ্গজ এবং অযৌন স্পোর হয় নরমালি, অযৌন জনন হয় নরমালি স্পোরের মাধ্যমে। এখানে যেটা বলছে যেটা দেখো হচ্ছে কিভাবে স্পোর তৈরি হয়। জু স্পোর তৈরি হয় অবশ্যই। আমরা একটু আগে বলে আসছি কি জু স্পোর কয় ফ্লাজেলা বিশিষ্ট? 2 থেকে 4 ফ্লাজেলা বিশিষ্ট। কিন্তু ইউলোথ্রিক্স এর জু স্পোর হচ্ছে স্পেসিফিক্যালি 4 ফ্লাজেলা বিশিষ্ট।
জিনিসটা একবার মনে রাখো, সেটা হচ্ছে কি জুস স্পোরগুলা 2 থেকে 4 ফ্লাজেলা বিশিষ্ট, কিন্তু ইউলোথ্রিক্স এর জুস স্পোর 4 ফ্লাজেলা বিশিষ্ট এবং ইউলোথ্রিক্স এর শুক্রাণু 2 ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে বলো শুক্রাণু ডিম্বাণু মিলিত হলে কয় ফ্লাজেলা হবে? 2 এ 2 এ 4 খেলা হবে, ঠিক আছে? 2 এ 2 এ 4। এই জন্য ইউলোথ্রিক্স এর জাইগোট 4 ফ্লাজেলা বিশিষ্ট। তোমরা যদি বইয়ে দেখো ভালো মতো, আমি তো জানি এরপরে তোমরা পড়বাই, তোমরা তো অনেক মেধাবী, তখন এই আমার কথাগুলো মিলে যাবে, ঠিক আছে? ইউলোথ্রিক্স এর শুক্রাণু 2 ফ্লাজেলা বিশিষ্ট, শুক্রাণু শুক্রাণু আর শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয় 2 এ 2 এ 4 হয়ে যায়, তখন আবার হচ্ছে ফ্লাজেলা হচ্ছে 4 ফ্লাজেলা হয়ে যায়, ঠিক আছে? আর মাইক্রো জুস স্পোর, মাইক্রো মানে ছোট। তুমি বলো তো একটা জায়গা থেকে যখন ছোট ছোট জিনিস তৈরি হবে তখন সংখ্যায় বেশি হবে না? আর ম্যাক্রো জুস স্পোর মানে হচ্ছে ম্যাক্রো মানে বড়, তার মানে ম্যাক্রো জুস স্পোর মানে বড় জুস স্পোর তৈরি হবে। আর তুমি বলো বড় যদি জুস স্পোর তৈরি হয় তাহলে কি সংখ্যায় কম হবে না? অবশ্যই। এই কারণে হচ্ছে ম্যাক্রোগুলো 1 থেকে 4 আর আর সরি মাইক্রোগুলো হচ্ছে 8 থেকে 32 আর ম্যাক্রো হচ্ছে 1 থেকে 4। ওকে 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 ওকে। পামেলা, এবার আসো পামেলা সুন্দরী। পামেলা সুন্দরী কি? পামেলা সুন্দরী হচ্ছে যখন যখন কোষ হচ্ছে অনেক শুষ্ক পরিবেশে থাকে, অনেক 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 প্রতিকূল পরিবেশে। বাংলা সিনেমা আপনি কি দেখেন না? আমি বাংলা সিনেমা দেখি না, কিন্তু বাপ্পারাজদের নাম অনেক শোনা হয়েছে আর কি, ঠিক আছে? আমি টোটালি দেখি না আর কি। দেখো পামেলা দশা কাকে বলে? পামেলা দশা হচ্ছে দেখো শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়, মানে পামেলা দশা ধরো পরিবেশ অনেক শুষ্ক, যার কারণে এরা হচ্ছে বিভাজিত ওইভাবে হইতে পারতেছে না কোষের বাইরে, যার কারণে এরা দেখো কোষের ভিতরেই বিভাজিত হবে। দেখো ভিতরে কতগুলা শৈবাল, কিন্তু একটা জেলাটিনের আবরণ দ্বারা আবৃত থাকবে। এই যে দেখো জেলাটিনের আবরণ দ্বারা আবৃত আছে, যখন পরিবেশ আবার স্বাভাবিক হবে তখন সে এই জেলাটিনের আবরণ ভেদ করে বের হয়ে এসে এক একটা এক এক ধরনের শৈবাল তৈরি করবে, ঠিক ঠিক আছে? এক একটা এক এক ধরনের আবরণ তৈরি করবে। এই যে এই ঘটনাটাকে বলা হচ্ছে পামেলা দশা। এবার আসো শৈবালের অর্থনৈতিক গুরুত্ব, খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখো বায়ুমণ্ডলে কি করে? অক্সিজেন যোগ করে। কারণ কেন অক্সিজেন যোগ করে? সর্বপ্রথম সালোক সংশ্লেষণ কে করে? শৈবাল। সর্বপ্রথম সালোক সংশ্লেষণ কে করে? শৈবাল। কারণ শৈবালের আগে কি ছিল? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি সালোক সংশ্লেষণ করে? না। তাহলে সর্বপ্রথম কে করে? শৈবাল। তার মানে অক্সিজেন যোগে এদের ভূমিকা আছে। দেখো মোট সালোক সংশ্লেষণের কত ভাগ করে? কত ভাগ করে? 60 ভাগ। মোট সালোক সংশ্লেষণে কত ভাগ শৈবাল করে? 60 ভাগ। বায়োফুয়েল কে তৈরি করে? শৈবাল। এই কারণে শৈবালকে কি বলা হয়? সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল, ঠিক আছে? বায়োফুয়েল তৈরি করে। গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয় করে কিভাবে? ওই যে গোয়েন্দা সাবমেরিন বিভিন্ন রশ্মি নির্গত করে না, ওই যে রাডার টাডার, এই রাডারের যে রশ্মিগুলা ওগুলা ও শোষণ করে ধরে বসে থাকে যে আয় খেলা হবে, ঠিক আছে? এরপরে যখন হচ্ছে গোয়েন্দারা যে সুন্দর করে ওইখান থেকে ওই যে ইয়াটা বের করে নিয়ে আসে, ওইখানকার শৈবাল গুলাকে নিয়ে এসে পরীক্ষা করে, তখন দেখে যে এর ভিতরে এই যে রশ্মিগুলো আছে, অতি বেগুনি রশ্মি বা হচ্ছে এই রে রে গুলা আছে, মানে রাডার রে আছে, তার মানে বুঝতে পারে আশেপাশে তো কাহিনী আছে, এখন এই কাহিনী করতে হবে, ঠিক আছে? এক্সাম্পল পড়া বাদ, এগুলো এক্সাম্পল বাদ বাদ, যেগুলোর এক্সাম্পল বলতেছি সেগুলো পড়বা, আর যেগুলো হচ্ছে দেখানো আছে সেগুলো পড়লেই হবে। এবার দেখো সমুদ্রে মাছের অবস্থানও একইভাবে শৈবাল থেকে ন্যানো ফিল্টার উৎপাদন করা হয়। এই কাজে কাকে ব্যবহার করা হয়? পিথোফোরা। পিথোফোরা দিয়ে ন্যানো ফিল্টার তৈরি করা হয়। এই ন্যানো ফিল্টারের যে কত মানে গুরুত্ব সেটা যারা ঢাকায় থাকে তারাই বুঝে, তাই না? এবার দেখো অপকারী ভূমিকা কি? ওয়াটার ব্লুম তৈরি করে কে? নস্টক, অসিলেটরিয়া আর মাইক্রোসিস্টিক। কি দিয়ে মনে রাখবা? মন মন মন, MON, MON। হাই হাই দাগানো দাগা লিখতেছে না তো, Shit, লিখতেছে না। মন কিভাবে লিখবা? মন মন মন, ঠিক আছে? কি দিয়ে মনে রাখবা? মন, মাইক্রোসিস্টিক, অসিলেটরিয়া আর এনে হচ্ছে নষ্টক, নষ্ট, ঠিক আছে? আর মাছের রোগ সৃষ্টি করে কে? ওয়েডোগোনিয়াম। মাছের কি রোগ সৃষ্টি করে? ফুলকা, ফুলকা। মাছের রোগ কে সৃষ্টি করে? ওয়েডোগোনিয়াম। মাছের কি রোগ? ফুলকা রোগ, ফুলকা রোগ, ঠিক আছে? এই হলো ঘটনা। এরপরে হচ্ছে আসো ছত্রাক। দেখো আমরা কিন্তু পড়ে ফেলছি, আর ছত্রাক কিন্তু বেশিক্ষণ পড়তে হবে না, কারণ ছত্রাকে বেশি কিছু নাই, মানে মোটামুটি বোঝানোর মতো যা কিছু ছিল সব শৈবালে হয়ে গেছে। আমার ক্লাস আমি আশা করতেছি 10 মিনিটের বেশি হবে না, ঠিক আছে? তো আমি খুবই 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 দুঃখিত তোমাদের এই যে 10টা মিনিট আমি এক্সট্রা নিব, যদিও শুক্রবারের দিন, কিন্তু মানে আমিও আসলে পরিস্থিতির শিকার, ঠিক আছে? কারণ একটু জোরে যদি পড়াই তাহলে তোমরা অনেকেই বুঝবা না, এই কারণে একটু ধীরে পড়ানো হচ্ছে, 10টা মিনিট বেশি লাগবে। আমি আশা করি তোমরা হচ্ছে ধৈর্যের পরিচয় দিবা, এবং তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আর কি, ঠিক আছে? কি করবা জানো? অতিরিক্ত অতিরিক্ত খোদার ইবাদত করতে হবে কিন্তু, ঠিক আছে? আর কি করব? লাইকেন পড়াবেন না ভাই? অবশ্যই পড়াবো। লাইকেনে পড়ার মতো কিছু আছে রে, এই জন্যই তো বললাম যে অধ্যায় এখন ছোট্ট করে দিব, ছোট্ট ছোট্ট। ইউলোথিক্স, হাই হাই এতক্ষণ তো ইউলোথিক্স পড়ালাম, হতাশ, আমি হতাশ। আমার কথা হচ্ছে আমরা লাইকেন ছত্রাকে এত ছোট করে দিব, এত কমিয়ে দিব যে তোমার কোনো প্রেশার থাকবে না আশা করি। সো একটু সময় লাগবে, 10 মিনিট। এখন বাজে 12টা 30।
আশা করতেছি আমি 10 মিনিটের মধ্যেই শেষ করতে পারবো, এবং আই ট্রাই মাই বেস্ট। অনেক ফাস্ট হয়ে গেছে ভাইয়া, না ফাস্ট হয় নাই, যেগুলা বলার মতো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি সুন্দর করে বলছি, ঠিক আছে। আর এরপরেও যদি মনে হয় যে না ভাইয়া হচ্ছে এই জিনিসগুলো বুঝিনি, তোমাদের প্রবলেম বক্স আছে, সলভ ক্লাস আছে, সলভ ক্লাস রাতে প্রয়োজনে 4 ঘন্টা ধরে সলভ ক্লাস নেওয়া হবে, ঠিক আছে। প্রয়োজনে 4 ঘন্টা ধরে সলভ ক্লাস নেওয়া হবে, কিন্তু তোমাদের সব সমস্যা সমাধান করে দিয়ে যাবো ইনশাল্লাহ। এই যে কতদিনে বলছে অ্যাপোস্পরি অ্যাপোগ্যামি, এগুলো হচ্ছে অনেকেই দেখলাম যে বলছে যে ভালো বুঝে নাই, তো ওইটা দিয়েই শুরু হবে ইনশাল্লাহ, কথা দিয়েছিলাম। পোল দেন ভাই, আচ্ছা আচ্ছা, এই ফাঁকে তো কয়েকটা পোল দেওয়া যায়। বড় মুখ করে যে পোলগুলা নিয়ে আসছিলাম, পোলগুলা কি দিতে পারলাম রে? দ্রুত 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 তাকাও, দ্রুত দ্রুত। এই অগ্নি অগ্নি অগ্নি, আগুন, পিছনে আগুন ধরাইছে কি? আগুন ধরানো কি অবশ্যই একটা প্যারা। 20 সেকেন্ড সময়, শেষ। শেয়ার রেজাল্ট দেখো, কয়জন 94% সঠিক অ্যান্সার দিছো প্রথমটার, দ্বিতীয়টার কয় পার্সেন্ট? 97% পোলাপাইন সঠিক অ্যান্সার দিছে। আমি তো আবেগ, এই আবেগ আমি কোথায় রাখবো? এই আবেগ আমি কোথায় রাখবো? আসো 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 আসো, শৈবাল 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 শৈবাল। দেখো শৈবাল, শৈবাল বিষয়ে পড়াশোনাকে কি বলা হয়? মাইকোলজি। আর ও শিট, ছত্রাক, হ্যাঁ ছত্রাক। কি ছত্রাক। ছত্রাক বিষয়ে পড়াশোনাকে কি বলি? মাইকোলজি 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 মাইকোলজি। শৈবাল বিষয়ে পড়াশোনাকে কি বলি আমরা? ফাইকোলজি। ফাই আর মাই, ফাই আর মাই, কোনটা কোন শব্দটা আগে আসে? প ফ ব ভ ম, ফ আগে আসে না? সো ফাইকোলজি। ছত্রাকটা হচ্ছে শৈবালটা হচ্ছে ফাইকোলজি, আর ছত্রাকটা হচ্ছে মাইকোলজি। প্রথমে আসে ফ, সো ওইটাই আগে, ঠিক আছে। এরপরে দেখো এরপরে দেখো একটা জিনিস আছে, যে প্রাণী জগতের সাথে মিল সম্পূর্ণ কেন শৈবাল? আবার আসতেছে কেন? দেখো প্রাণী জগতের সাথে কেন মিল সম্পূর্ণ, কারণ দেখো, ঠিক আছে, দেখো 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 শৈবালকে কেন কেন হচ্ছে প্রাণী জগতের সাথে মিল সম্পূর্ণ বলা হয়। দেখো শৈবালের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। শৈবালের বৈশিষ্ট্যগুলো দেখো, শৈবাল হচ্ছে ক্লোরোফিল নাই, কারণ হচ্ছে, ও সরি শৈবাল বারবার বলতেছি, ছত্রাক, ছত্রাকে ক্লোরোফিল নাই, ঠিক আছে। ছত্রাকে ক্লোরোফিল নাই, এই জন্য তো ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এই জন্য এরা পরভোজী। দেখো মানুষেরও কিন্তু ক্লোরোফিল নাই, মানুষও পরভোজী। ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন, মানুষও গ্লাইকোজেন। কোষ ঝিল্লিতে কি থাকে? আর্গোস্টেরল। কোষ প্রাচীর কি? কাইটিন নির্মিত। কাইটিন কাদের 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 কোষ প্রাচীরে থাকে? মেইনলি মেইনলি থাকে প্রাণীদের ক্ষেত্রে। এই বৈশিষ্ট্যগুলা প্রাণীদের সাথে মিলে যায় বলে এরা হচ্ছে প্রাণী জগতের সাথে অধিক মিল সম্পন্ন। এই জন্য দেখো ছত্রাক খাবার তৈরি করতে পারে না, তারপরেও তারা শৈবালের চেয়ে বেশি উন্নত, ডিউ টু প্রেজেন্স অফ দিস ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। এবার দেখো ছত্রাকের বৈশিষ্ট্য, একটা জিনিস পড়বা, অনলি ওয়ান, অনলি ওয়ান। সেটা কি? কোষ প্রাচীর কাইটিন নির্মিত, কোষ প্রাচীর কাইটিন নির্মিত। এই গেল, চলে গেল চলে গেল। একটা জিনিস পড়বো আমরা, সেটা কি? শৈবাল কোষ প্রাচীর কি? কাইটিন নির্মিত। কোষ প্রাচীর কি? কাইটিন নির্মিত। আরেকটা জিনিস পড়বো, সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন, ভলিউটিন, তৈল বিন্দু আর চর্বি। গ্লাইকোজেন, ভলিউটিন, তৈল বিন্দু আর চর্বি। গ্লাইকোজেন, ভলিউটিন, তৈল বিন্দু আর চর্বি। এই যে দেখো কোষ প্রাচীর কি? কাইটিন নির্মিত। ছত্রাক ছত্রাক, হাই হাই, আবার শৈবাল বলছি নাকি? এই যে দেখো ছত্রাক, একটাই জিনিস, কোষ প্রাচীর কি? কাইটিন নির্মিত। সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন, ভলিউটিন, তৈল বিন্দু আর চর্বি। আরে ভাই এত শৈবাল বলেন কেন? শৈবাল আসলে রিফ্লেক্সে চলে আসতেছে, বুঝছো। ভলিউটিন হচ্ছে এক ধরনের দানাদার, দানা দানা, ঠিক আছে, এক ধরনের দানা। এবার দেখো ছত্রাকের দৈহিক গঠন, ছত্রাকের দৈহিক গঠন যা বলবো তাই ভাইয়া, মাথা ঠান্ডা করেন। দেখো ছত্রাক ছত্রাক দেখো কি আছে, এই যে দেখো নিচে দেখতেছি না মূলের মতো, এগুলা সবগুলাকে বলা হয় মাইসেলিয়াম। এগুলাই হচ্ছে ছত্রাকের মূল দেহ। ছত্রাকের দেহ কিন্তু এটাই, ঠিক আছে। এই যে দেখো সুন্দর মূলের মতো অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় মাইসেলিয়াম। কি বলা হয়? মাইসেলিয়াম। কি বলা হয়? মাইসেলিয়াম, ঠিক আছে। আর ওপরে দেখো হচ্ছে এই যে
এই যে এরকম নলাকার নলাকার ফিতার মতো যেগুলো দেখা যাচ্ছে সেগুলোকে বলা হয় হাইফি বা হাইফা। এগুলাকে কি বলা হয়? হাইফি বা হাইফা। কি বলা হয়? হাইফি বা হাইফা। কি বলা হয়? হাইফি বা হাইফা। এই যে নলাকার যেগুলো দেখতেছি এগুলোকে বলা হয় হাইফি বা হাইফা। আর নিচে মূলত কোষদেহ কোনগুলা? এই যে এগুলা এগুলা এই যে নিচে শেকড়ের মতো যেগুলো দেখতেছি মাইসেলিয়াম, এগুলাই কিন্তু ছত্রাকের দেহ। এবার দেখো ছত্রাক এই যে দেখো উন্নত শ্রেণীর জীবে, এরা তো অন্য অন্য জীবের উপর হচ্ছে ইয়া করে, কারণ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাহলে কিসের মাধ্যমে অন্য দেহ থেকে খাদ্য শোষণ করে? এই যে হস্টোরিয়ামের মাধ্যমে। এই যে দেখো হস্টোরিয়াম, দেখো অন্য এই যে দেখো অন্য একটা সেলের মধ্যে এ ওর হচ্ছে একটা ইয়া ঢুকে দিছে, হাইফা ঢুকে দিছে। এই হাইফার নাম কি? হস্টোরিয়াম। ফ্রুট বডিও হচ্ছে উপরের উপরের জিনিস, সেপটা মানে যেটা আলাদা করে। দেখো কোষীয় গঠন, কোষীয় গঠনের মধ্যে মধ্যে মাত্র একটা জিনিস পড়বা, সেটা কি 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 সেটা হচ্ছে ছত্রাকের কোষঝিল্লি লোমাজোম গঠন করে। ছত্রাকের কোষঝিল্লি কি গঠন করে? লোমাজোম। লোমাজোম গঠন করে ছত্রাকের কোষঝিল্লি। এখান থেকে আর কিছু না পড়লেও হবে। যদি আরো পড়তে চাও তাহলে দাগানো যেই 3-4 লাইন দেওয়া আছে ততটুকু পড়লেই হবে। ঠিক আছে? আশা করি পড়া অনেক কমিয়ে দিয়েছি। এই পড়া কম লাগতেছে না? কম লাগতেছে না? লোমাজম কি? লোমাজম হচ্ছে ওই যে ইয়ার মতো, টিউমারের মতো। তুমি চিত্রটা একটু দেখো তাহলেই বুঝতে পারবা। ঠিক আছে? পড়া অনেক কমাই দিছি না? আরো কমবে ইনশাআল্লাহ। সামনে আসি। দেখো ছত্রাকের ডাইমরফিজম। ডাইমরফিজম মানে কি? ডাইমর্ফ, ডাইমর্ফ মানে দুই রকম রূপ। ঠিক আছে? সে এক জায়গায় একরকম, আরেক জায়গায় আরেক রকম। ঠিক আছে? ডাইমর্ফ দুই রূপ। ঠিক আছে? দুই রূপ, আমার কাছে আমার মতো, আরেকজনের কাছে আরেকজনের মতো। ঠিক আছে? এটাকে বলা হয় ডাইমরফিজম। এই কি বলা হয়? ডাইমরফিজম। দেখো এই অধ্যায়ে তোমাদের অনেক ভীতি থাকে, অনেক ভীতি থাকে, তোমরা পড়তেই চাও না। তার আমি যেগুলো বলতেছি এখান থেকে মেডিকেলে কোশ্চেন হবে ইনশাআল্লাহ। যদি না হয় তাহলে কি হবে? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তো আশা করা যায় হবে না, কারণ বিগত বছরে যদি তোমরা আমার কথার উপর যদি বিশ্বাস স্থাপন করতে না পারো, যদি মনে হয় যে ভাইয়া মানে ইয়া বলতেছে, তাহলে এক্ষুনি একবার হচ্ছে হয় প্রশ্ন ব্যাংক অথবা ডাইজেস্ট অথবা গাইড খুলে দেখো এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসছে, তাহলেই বুঝতে পারবা যে যা বলছি সবগুলা মোটামুটি ঠিকঠাক আছে, কথাগুলা কথা এবং কাজের মিল আছে। কারণ হচ্ছে দেখো গাইড বের করলে দেখবা যে এই চ্যাপ্টার থেকে খুবই সিলি সিলি কোশ্চেন আসে, যেগুলা যেই জায়গাগুলো আমি অলরেডি পড়ায় ফেলছি। ঠিক আছে? সো কথা হচ্ছে ইতিহাস যা বলে, ইতিহাস বলে এই যেগুলা পড়াচ্ছি এগুলা থেকে কোশ্চেন হবে। তো বললামই তো, যদি স্বাভাবিক, সুস্থ এবং স্বাভাবিক, দুইটা শব্দ, সুস্থ এবং স্বাভাবিক মানুষ কোশ্চেন করে, তাহলে যেগুলো পড়াচ্ছি এগুলা থেকেই প্রশ্ন হবে। ঠিক আছে? ঠিক আছে? ডাইমরফিজম দেখো দুই রূপ, দুই রূপ দেখো। কে দেখায়? হিস্টোপ্লাজমা। শুধুমাত্র ওই একটা নামে পড়বা, হিস্টোপ্লাজমা। হিস্টোপ্লাজমার হচ্ছে ডাইমরফিজম দেখা যায়। হিস্টোপ্লাজমা কি হয় দেখো, এরা যখন মাটিতে থাকে এবং মানুষের ফুসফুসে থাকে, যখন মাটিতে থাকে তখন এক ধরনের, আর যখন এই ফুসফুসে যায় তখন এরা হচ্ছে গোলাকার দলা বাঁধায় থাকে, মানে টিউমারের মতো গোলা বাঁধায় থাকে। ঠিক আছে? এই রকম দেখো দুই জায়গায় দুই রকম। মাটিতে যখন আছে তখন লিসামেশা একটু হচ্ছে লুস করে বসে আছে, এক জায়গায় হচ্ছে শুয়ে আছে, কোনো সমস্যা নেই। কিন্তু মানুষের ফুসফুসে যখনই আসতেছে তখনই গোলাকার একবারে পুরো টিউমারের মতো হয়ে গেছে। এই জন্য এই ঘটনাটাকে বলা হয় হিস্টোপ্লাজমোসিস। এই রোগটাকে কি বলা হয়? হিস্টোপ্লাজমোসিস। দেখো মাটিতে একরকম, আমার দেহে একরকম, এই জন্য এই যে দুই রকম রূপ, এই জন্য এটাকে কি বলা হয়? ডাইমরফিজম। কি বলা হয়? ডাইমরফিজম। ঠিক আছে? এই যে দেখো খাদ্য গ্রহণ, কিসের মাধ্যমে খাদ্য গ্রহণ করে? শোষণ প্রক্রিয়ায়। কার মাধ্যমে? হস্টোরিয়ামের মাধ্যমে শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসো ছত্রাকের জনন, হলোকার্পিক আর ইউকার্পিক। হলোকার্পিক আর ইউকার্পিক। ইউ মানে কি? উন্নত, আর হলো মানে কি? অনুন্নত। ইউ মানে হচ্ছে উন্নত, যাদের প্রজননের জন্য আলাদা অঙ্গ আছে তারা হচ্ছে ইউকার্পিক, আর হলো মানে হচ্ছে অনুন্নত, মানে যাদের প্রজননের জন্য আলাদা কোনো অঙ্গ নাই। ছত্রাকের জনন, ছত্রাকের অঙ্গজ জননে যা আছে কিচ্ছু পড়া লাগবে না। দ্বিবিভাজন, মুকুলোদ্গম, খণ্ডায়ন কিচ্ছু পড়া লাগবে না। যদি তারপরেও পড়তে চাও বইয়ে 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 একটু যা দাগানো আছে একবার পড়বা তাহলেই হবে ইনশাআল্লাহ। দেখো এখানে অযৌন জননের মধ্যে কি আছে? স্পোরানজিওস্পোর। যারা যারা জুস্পোর তৈরি করে তাদের নাম স্পোরানজিওস্পোর। যারা স্পুর যারা জুস্পোর তৈরি করে তাদের নাম স্পোরানজিওস্পোর। যারা জুস্পোর তৈরি করে তাদের নাম হচ্ছে স্পোরানজিওস্পোর। আর অ্যাপ্লানোস্পোর কি? যারা স্পোর এই যে ফ্লাজেলাবিহীন স্পোর তৈরি করে তাদেরকে বলা হয় অ্যাপ্লানোস্পোর। আর ক্ল্যামাইডোস্পোর, স্পোর যদি অনেক পুরু হয়, পুরু আবরণে আবৃত হয়, তখন তাকে আমরা বলি ক্ল্যামাইডোস্পোর। স্পোর যদি ওদের অনেক পুরু হয় তখন সেটা ক্ল্যামাইডোস্পোর। আর জুস্পোর কি? এই যে ফ্লাজেলা যুক্ত স্পোর যেগুলো, সেগুলো হচ্ছে জুস্পোর। ঠিক আছে?
10 মিনিট হয়ে গেছে, সবাই আমাকে রিমাইন্ডার দিতেছে। আর কষ্ট করে 2-3 মিনিট একটু প্লিজ, প্লিজ। আমি দুঃখিত, আত্মপক্ষ সমর্থন করলাম তোমাদের কাছে। এক্সাম্পল লাগবে না, লাগবে না, লাগবে না। দেখো এখানে হচ্ছে যৌন জননের মধ্যে আছে, দেখো প্লাজমোগ্যামি আর ক্যারিওগ্যামি। আমরা আগেই বলছি প্লাজমা, প্লাজমা মানে কি প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের মিলনকে প্লাজমোগ্যামি বলা হয়। ক্যারিও মানে কি নিউক্লিয়াস, সো নিউক্লিয়াসের মিলনকে বলা হয় ক্যারিওগামি। প্লাজমোগ্যামি মানে কি প্রোটোপ্লাজমের মিলন, আর ক্যারিও মানে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মিলনকে ক্যারিওগামি বলা হয়। অ্যানথেরিডিয়াম কি পুং জননাঙ্গকে অ্যানথেরিডিয়াম বলা হয়, স্ত্রী জননাঙ্গকে উগোনিয়াম বলা হয়। উ মানেই তো স্ত্রী, উ মানেই কি স্ত্রী, সো স্ত্রী জননাঙ্গকে কি বলা হয় উগোনিয়াম। আর হচ্ছে অ্যানথেরিডিয়াম কাকে বলা হয় পুং জননাঙ্গকে। আর গ্যামেটনজিয়াম কি যারা গ্যামেট তৈরি করে তাকে বলা হয় গ্যামেটনজিয়াম, যারা গ্যামেট তৈরি করে তাদেরকে গ্যামেটনজিয়াম বলা হয়। এবার দেখো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। দেখো অর্থনৈতিক গুরুত্বতে 2 পেজে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আমি যেটুকু দিতেছি এইটুকু থেকে আসবে, ঠিক আছে। দেখো 1 নম্বর পয়েন্টে কি আছে, খাদ্য হিসেবে, খাদ্য হিসেবে কি মাশরুম, মোরেল আর হচ্ছে ট্রাফল, এই 3টা উদাহরণ পড়লেই হবে। 1 নম্বর পয়েন্টে যেটা আছে মাশরুম, মোরেল আর হচ্ছে ট্রাফল, এই 3টা পড়লেই হবে, আর লাগবে না। এরপরে 2 নম্বরে দেখো ওষুধ তৈরিতে, ওষুধের মধ্যে কি পড়বা, পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন তৈরি করে। এই পেনিসিলিয়াম অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে বলে আজকে এত ইতিহাস তৈরি হয়েছে, না হলে আমরা কবেই মারা যাইতাম, ঠিক আছে। সো পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম থেকে কি তৈরি হয় পেনিসিলিন। আর এরপরে দেখো অ্যাসপারজিলাস থেকে কি তৈরি হয় স্টেরয়েড তৈরি হয়, যা আর্থাইটিস রোগে কাজ করে। অ্যাসপারজিলাস থেকে কি তৈরি হয় স্টেরয়েড, যা আর্থাইটিস রোগে কাজ করে। আরেকটা দেখো ক্ল্যাভিসেপস থেকে কি তৈরি হয় এরগোট, যা গর্ভপাতের পরে বা সরি গর্ভ পরবর্তীতে যে বাচ্চা হওয়ার পরে ব্লিডিং বন্ধ করার কাজে কাজ করে। কে করে এরগোট, এরগোট। আরেকটা দেখো, আর একটা জাস্ট, মৃত্তিকাবাসী শৈবাল কি করে সাইক্লোস্পোরিন তৈরি করে, ঠিক আছে, যা অঙ্গ ট্রান্সপ্লান্টে ব্যবহৃত হয়। আরেকটা দেখো পাউরুটি, কেক, মদ, এরা এই অ্যালকোহল এগুলো তৈরিতে কে সাহায্য করে, স্যাক্রোমাইসিস, ঠিক আছে। স্যাক্রো, স্যাক্রো শব্দটার সাথে একটা স্যাকারিন, স্যাকারিন ভাব পাচ্ছ না, এবার মনে রাখবা স্যাক্রোমাইসিস। সায়েন্টিফিক নাম কি পড়তে হবে না, সায়েন্টিফিক নামের জাস্ট হচ্ছে প্রথম অংশটা পড়বা, যাতে তুমি অপশন দেখলে চিনতে পারো, ঠিক আছে, আর না, ঠিক আছে। আর এই যে জাইম, এই যে উৎসেচক আছে 4টা, পড়া লাগবে না, বাদ বাদ বাদ, ঠিক আছে। এরপর দেখো অর্থনৈতিক গুরুত্বের মধ্যে শুধুমাত্র এই যে অপকারিতা যেগুলো আছে বইয়ে যে 3 থেকে 4টা লাইন দাগানো আছে সেগুলো পড়লেই হবে। ছত্রাকের অপকারিতা যেগুলো আছে বইয়ে যে 3-4 লাইন আছে ওইটুকু পড়লেই হবে, ঠিক আছে, আর পড়া লাগবে না। এবার আসো ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা খুবই 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 সহজ একটা জিনিস, যেগুলো আমরা পড়ছি এগুলাকে বলা হয়, দেখো উপরের অংশকে বলা হয় ফ্রুট বডি, উপরের অংশকে কি বলা হয় ফ্রুট বডি। মাটির উপরে যা দেখতেছি এগুলাকে, এটা হচ্ছে জনন অংশ বা ফ্রুট বডি। আর নিচে যেগুলো দেখতেছি এটা হচ্ছে দৈহিক অংশ। তাহলে নিচে এই যে শেকড় বাকড় যা দেখতেছি এগুলাই হচ্ছে মাশরুমের দৈহিক অংশ। নিচে যা দেখতেছি এটাই হচ্ছে মাশরুমের দৈহিক অংশ। এই যে নিচে 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 এই যে শিকড় বাকড় দেখতেছি এটাই দৈহিক অংশ। আর উপরে এই যে উপরে যা দেখতেছি পুরাটাই হচ্ছে জনন অঙ্গ বা ফ্রুট বডি। এগুলা দেখো কি করে, এগুলো হচ্ছে লনে বৃত্তাকারে অবস্থান করে, এগুলো সাধারণত বৃত্তাকারে অবস্থান করে বলে এগুলাকে পরিচক্র বলা হয়। সুন্দর করে বৃত্তাকারে দেখা যায় যে সবগুলা একদম রাউন্ড করে জন্মাইছে, এই জন্য এগুলাকে ইয়া করা বলা হয়। এই জন্য এখানে দেখো 2টা জিনিস আছে, এই যে স্টাইপ আর হচ্ছে অ্যানুলাস। এই যে এটা হচ্ছে স্টাইপ, স্টাইপের গোড়ার দিকে দেখো সুন্দর আংটির মতো হচ্ছে গোল হয়ে আছে রাউন্ডেড, এটাকে বলা হয় অ্যানুলাস। স্টাইপের উপরে এই যে আংটির মতো অংশটাকে বলা হয় অ্যানুলাস। এখান থেকে আর একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে এদের ব্যাসিডিয়াম। ব্যাসিডিয়ামে কয়টা স্পোর তৈরি হয়, এই যে দেখো 4টা 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 4টা। দেখো ব্যাসিডিয়ামে কয়টি ব্যাসিডিওস্পোর পাওয়া যায় 4টা। ব্যাসিডিয়ামে কয়টি ব্যাসিডিওস্পোর পাওয়া যায় 4টা 4টা। কয়টা 4টা 4টা। ব্যাসিডিয়ামে কয়টি ব্যাসিডিওস্পোর থাকে 4টা। যাদের মনে হচ্ছে খুবই বেশি জোরে হয়ে যাচ্ছে, লেকচার আজকে দেওয়া হবে, শেষের 10 মিনিট আরেকবার শুনে নিবা, ঠিক আছে। গিলের অন্তর্গঠন পড়তে হবে না। মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব, রিডিং রিডিং, ঠিক আছে। প্রথমে আছে দেখো খাদ্য হিসেবে উপকারী, এই যে ওষুধ হিসেবে যা কিছু আছে, দেখো ওষুধ হিসেবে আছে এই যে বিভিন্ন ধরনের ভিটামিন টিটামিন পাওয়া যায়, এই ভিটামিন গুলার জাস্ট নাম পড়লেই হবে, আমরা অলরেডি এটার নাম জানি। ওই যে বিভিন্ন কোষ রসায়নের মধ্যে এই উদাহরণগুলো পড়ছি, সো খুব একটা বেশি ঝামেলা নাই। এরপরে 5 নম্বর পয়েন্ট, ওই যে দেখবা যে খাদ্য হিসেবে উৎকৃষ্ট খাবার, ঠিক আছে, শর্করা আছে, এতে খনিজ লবণ, সব ধরনের খাদ্য উপাদান এত সুন্দরভাবে আছে যে ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাবার। খনিজ থাকে, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, এই কারণে এটা হচ্ছে আদর্শ। এই জিনিসটাই লেখা আছে, এটা আমি মনে হয় আর 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 কষ্ট হবে না। এরপর দেখো বিষাক্ত মাশরুম চেনার উপায়। বিষাক্ত মাশরুম চেনার জন্য একটু কষ্ট করে দেখবা যে বিষাক্ত মাশরুম কেন, কিভাবে চিনবো। এরা হচ্ছে প্রচন্ড উজ্জ্বল হয়, উজ্জ্বল বর্ণের হয়, এবং এদের হচ্ছে এই ইয়াগুলো ব্যাসিডোস্পোর বেগুনি রঙের হয়। যেহেতু উজ্জ্বল, যেহেতু উজ্জ্বল রং কি, কখনো তুমি বলো যারা যে কাপড় চাপড় গুলো অনেক রঙিন সেগুলা দেখবা যে রোদে শুকাতে দেয় না, কারণ হচ্ছে রং জ্বলে যাইতে পারে, এই জন্য এটাকে রোদে জন্মাবে না। এরা উজ্জ্বল এবং
রোদে জন্মাবে না। আরেকটা কি, এদের ব্যাসিডিয়াম কি বেগুনি হবে। বুঝতে পারছো জিনিসটা? আর হচ্ছে এরা তাহলে যেহেতু রোদে জন্মায় না, তাহলে কোথায় জন্মাবে? কাঠে জন্মাবে। কোথায় জন্মাবে? কাঠে জন্মাবে। আর এদের হচ্ছে অম্ল গন্ধযুক্ত বা ঝাঁঝালো হবে। যেহেতু বিষাক্ত তার মানে তো ঝাঁঝালো হবেই। আশা করি সমস্যা হবে না, উদাহরণ পড়াবে। আর দাঁত রোগের মধ্যে জাস্ট পড়বা যে দাঁত রোগ কে করে, এই যে ট্রাইকোফাইটন, ইপিডার্মোফাইটন আর মাইক্রোস্পোরিয়াম, এটা পড়লেই হবে। ট্রাইকোফাইটন, ইপিডার্মোফাইটন আর হচ্ছে মাইক্রোস্পারমন, মাইক্রোস্পোরাম। একদম solely 2 মিনিট লাগবে, solely 2 মিনিট, দ্য লাস্ট 2 মিনিট। ক্লাসটা অনেক ফাস্ট হলো ভাই, শেষের 10 মিনিট একটু ফাস্ট হয়েছে, আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি মনে হয় অনেক ফাস্ট। আমি কিন্তু কোনো কিছু স্কিপ করি নাই, হ্যাঁ একটু জোরে বলছি কিন্তু কিছু স্কিপ করা নাই। সো যদি মনে হয় যে খুবই 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 বেশি হয়ে গেছে, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে লাস্টের 10 মিনিট আরেকবার শুনে নেবেন। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে লাস্টের 10 মিনিট আরো একবার শুনে নেবেন। এবার দেখো, লাইকেন কাকে বলে? লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাক মিলিতভাবে থাকলে তখন সেটাকে বলা হয় লাইকেন। শৈবাল এবং ছত্রাক মিলিতভাবে, এবং এ প্রকার ইয়াকে বলা হয় মিথজীবিকা, জীবিতাকে বলা হয়, এই প্রকার মিথজীবিকাকে কি বলা হয়? সিমবায়ন্ট, ঠিক আছে? এটা হচ্ছে মিথজীবী। এখন দেখো, শৈবালকে কি বলা হয়? শৈবালকে বলা হয় ফটোবায়ন্ট, আর ছত্রাককে বলা হয় মাইক্রোবায়ন্ট। আগে বলছি দেখো, ছত্রাক বিষয়ে পড়াশোনাকে কি বলা হয়? মাইকোলজি। আর শৈবাল বিষয়ে পড়াশোনাকে বলা হয় ফাইকোলজি। এখান থেকে পড়তে পারো। আবার দেখো, শৈবালই একমাত্র ফটোসিনথেসিস করে, এই জন্য এটাকে বলা হয় ফটোবায়ন্ট। আর ছত্রাক যেতে পারে না, এই জন্য এটাকে বলা হয় মাইক্রোবায়ন্ট। আর দেখো, মোট ওজনের শতকরা মাত্র 5 থেকে 10% শৈবাল, মানে শৈবাল অনেক কম, অনেক কম, অনেক কম। মোট ওজনের মাত্র 5 থেকে 10% শৈবাল, ঠিক আছে? এরপরে দেখো, লেখা আছে এই যে লাইকেনের শ্রেণী বিভাগ। তোমরা জাস্ট আমাকে শেষবারের জন্য একবার রেসপন্স করো, ঠিক আছে? যে এই যে দেখো লাইকেনের যেগুলো আছে, কোথায় আছে এবং এদের নাম সহ উদাহরণ, এগুলা কি পড়া সম্ভব? এগুলা কি সম্ভব? সম্ভব না। এবং আমার পরামর্শ হচ্ছে এগুলা পড়ার দরকার নেই, দরকার নেই। খুব প্রয়োজন হলে এই যে এইটুকুতে একটা ছন্দ দেওয়া আছে, এই ছন্দ দিয়ে এইটা জাস্ট পড়তে পারো যে নাম কি আর কোথায় জন্মাই, নাম কি আর কোথায় জন্মাই, খুব প্রয়োজন হলে। তাছাড়া এগুলা নাম আর উদাহরণ পড়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। কারণ এটা পড়ে জীবনে মনে থাকবে, তুমি আমাকে বলো? এখানে এই পড়ে কোনো জীবনে মনে থাকবে? আর এখান থেকে জীবনে কোশ্চেন হয়েছে পরীক্ষায়, মেডিকেল অ্যাডমিশনে এখান থেকে জীবনে কোশ্চেন হয়েছে। লাইকেন থেকে কোশ্চেন করার অনেক জায়গা আছে, এই যে ফটোবায়ন্ট, মাইক্রোবায়ন্ট, এটাকে অনেক ভালো বলা হয়, এই জায়গাগুলো থেকে কোশ্চেন হবে। সো নো, এটা না। পড়া অনেক কমাই দিছি না? বলছিলাম পড়া কমাই দিব, ঠিক আছে? লাইকেন এই অধ্যায়ে যতটা ভয় ছিল, আশা করি এত ভয় লাগবে না আর। জাস্ট সমস্যা হচ্ছে আমি ক্লাসটা 15 মিনিট বেশি নিয়ে ফেলছি। দেখো লাইকেনে জাস্ট এখানে পড়বা যে লাইকেনে কি কি গঠন থাকে, এই যে না জাস্ট নাম, ঊর্ধ্ব কর্টেক্স, শৈবাল স্তর, মেডুলা আর নিম্ন কর্টেক্স, চারটা। আর নিচে থাকে রাইজাইন। দেখো এই নিচে রাইজয়েড না কিন্তু রাইজাইন, নিচে কি থাকে? রাইজাইন। MST আক্তার মনে করাই দিতেছে, 15 না ভাইয়া 20। ধন্যবাদ মনে করাই দেওয়ার জন্য। দেখো নিচে কি থাকে? রাইজয়েড না, রাইজয়েডের বদলে কি থাকে? রাইজাইন। কোষ রসায়ন তো পড়া হয় না, পড়া তো হবে ভাইয়া। কোষ রসায়ন যদি কপালে লেখা থাকে তাহলে আমি ক্লাস নিব, ঠিক আছে? আর যদি কপালে লেখা না থাকে তাহলে অন্য কোনো ভাইয়া এসে ক্লাস নিয়ে যাবে, কোনো ডাক্তার ভাইয়া, ঠিক আছে? ঠিক আছে, এই এই জাস্ট নামগুলো দেখো, জাস্ট নামগুলো পড়লে হবে। ঊর্ধ্ব কর্টেক্স, শৈবাল স্তর, মেডুলা আর নিম্ন কর্টেক্স। আর নিচে দেখো রাইজাইন বেরোইছে, নট রাইজয়েড, ঠিক আছে? কোষ রসায়ন নিয়ে চিন্তার কিছু নাই, কোষ রসায়ন হবে। আর যদি কপাল ভালো থাকলে আমি নিতে পারি, আর না হলে অন্য কোনো ভাইয়া নিবে আর কি। এবার দেখো শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। শুধুমাত্র শৈবালের অর্থনৈতিক গুরুত্বতে বেশি পড়ার দরকার নাই। কি পড়বা? শুধুমাত্র শৈবালের অর্থনৈতিক গুরুত্বতে দেখো কিছু ওষুধের নাম দেওয়া আছে, যেগুলো বইয়ে দাগানো আছে। এই যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, উষ্ণ, ইভোসিন, তারপর হুপিং কফে কোনটা ব্যবহৃত হয়, যক্ষায় কোনটা ব্যবহৃত হয়, এরকম 3-4টা নাম আর উদাহরণ আছে। শুধুমাত্র এই কয়টা পড়লেই হবে ভাইয়া। বইয়ে যে কয়টা দাগানো আছে গুরুত্ব, শুধু এটা পড়লেই হবে। দেখো আমি লাইকেন থেকে সব বাদ দিয়ে দিলাম, মাঝখানে এই যে বিভিন্ন লাইকেনের শ্রেণী বিভাগ, এগুলোর উদাহরণ সব 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 বাদ দিয়ে দিছে। ওগুলো আসলেই পড়তে হবে না। ওগুলো থেকে মেডিকেলে কোনোদিন প্রশ্ন হয়নি, আশা করি তোমাদের 12 কোশ্চেন হবে না।
কোচিং এ 2-1টা কোশ্চেন হতে পারে, এর জন্য মন খারাপ করার কোনো দরকার নাই, ঠিক আছে? আর এখান থেকে কি করবা, এই যে জাস্ট অর্থনৈতিক গুরুত্বতে দাগানোর যে পার্টটা আছে, সুন্দর কয়েকটা ওষুধের নাম দেওয়া আছে, এইটা শেষ। এই তো মোটামুটি তোমাদের সাথে আমার জার্নি, এই ঠিক আছে ভাই? আপনারা কেউ আছেন কিনা? মোটামুটি ক্লাস শেষ, ঠিক আছে? আমার ক্লাস শেষ। আর আর হচ্ছে কথা হচ্ছে, আমি অত্যন্ত দুঃখিত তোমাদের অনেক সময় বেশি নিয়ে ফেলছি। তোমরা অবশ্যই একটা কাজ করবে, অবশ্যই বেশি 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 কি করতে হবে, ইবাদত বান্দেগি করতে হবে, ঠিক আছে? আর দেওয়ার মালিক কে? আল্লাহ, ঠিক আছে? দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তো বেশি বেশি আল্লাহর কাছে চাইবা, ইনশাল্লাহ পেয়ে যাবা, নির্দিষ্ট লক্ষ্যে অবশ্যই সফল হবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।